আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। মারিশা ভার্সিটির গেট দিয়ে ঢুকতেই সীমান্তকে দেখে থেমে গেল। সীমান্ত মারিশাকে দেখে হেসে তার সামনে এগিয়ে গেল। মারিশাও সীমান্তকে দেখে হাসার চেষ্টা করলো। আসলে মারিশা লোকটাকে যতটা খারাপ ভেবেছিল ততটা খারাপ সে না। যতটা মারিশা ভেবেছিল সীমান্ত বোধহয় অহংকারী টাইপের। তার উপরে প্রথম দিনই একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। সীমান্ত হাসি মুখে এগিয়ে এসে মারিশাকে দেখে বলল, কি অবস্থা তোমার? তুমি কি এতদিন ক্লাসে আসোনি? আর তোমাকে দেখতে কেমন অসুস্থ লাগছে? আসলে অসুস্থ ছিলাম, সাথে বাসা চেঞ্জ করেছি, তাই আর কি। ও আই সি। তোমার ওই গ্রুপ ওয়ার্কটা কত দূর? ওটা কমপ্লিট, তার জন্য থ্যাঙ্কস। উফ, নট মেনশন প্লিজ। সি ইউ এগেইন। ওকে। সীমান্ত বিদায় নিতে মার্শার ক্লাসের দিকে চলে গেল। মার্শার পিছন পিছন রৌদ্র ক্লাসে ঢুকলো। ওদের দুজনকে একসাথে ক্লাসে ঢুকতে দেখে নিনিতা অবাক হলো। মার্শা যে নিনিতার পাশে বসতেই নিনিতা কিছুটা ফিসফিস করে জিজ্ঞেস করে, কাজ হয়েছে? কিভাবে হলো? আমি তো ভেবেছি লোকটা মানবেই না, মানালে কি করে? মার্শা থতমত খেয়ে নিনিতার দিকে তাকায়। কিভাবে ম্যানেজ করেছে তা শুধুমাত্র রৌদ্র, মার্শা আর দাদু জানে। এই ব্যাপারটা কারোর কাছেই বলা যাবে না। আর এটা তারা সিরিয়াসলি নিচ্ছেও না, শুধু একটা পরিচয় লাগতো হয়ে গেছে। এখন যে যার পথে। আর মারিশার কাছে রৌদ্রকে কেমন জানি মনে হয়। রৌদ্র মারিশার থেকেও অদ্ভুত। মারিশা নিনিতার দিকে তাকিয়ে এগুলো ভাবছিল, তাই কথার জবাব না পেয়ে নিনিতা মারিশাকে খোঁচা দিয়ে চোখ রাঙিয়ে তাকায়। তা দেখে নিনিতা হেসে বলে, চুপ করে আছো কেন? কিভাবে কি করলে বলো? মারিশা পিছনে রৌদ্রের দিকে তাকায়। এখনো মাথা নিচু করে তার ডিজাইনের মেজারমেন্ট করে যাচ্ছে মনে হচ্ছে। মারিশা একটা লম্বা শ্বাস টেনে নিনিতার দিকে তাকায়। ওর হাবভাব দেখে নিনিতা অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? ঠিক আছো? নিনা, তোমার আইডিটার জন্য থ্যাঙ্কস। আমি দাদুকে বুঝিয়ে বলেছি, তাই তিনি লোকটাকে কনভিন্স করেছে, এতটুকুই। আর আমি ঠিক আছি। নিনিতা হাসলো। মেয়েটা বেশি কথা বলে না, নিজের মধ্যেই আবদ্ধ থাকতে পছন্দ করে, যা নিনিতার একদমই পছন্দ না। এসব ভেবেই হাসলো। তারপর বলল, ওই কাজটা কত দূর তোমরা করে নিয়েছো? রৌদ্রের কাছে। তাহলে ঠিক আছে, কিন্তু এই ছেলে ক্লাসে সারাদিন মাথা নিচু করে কি এত বই পড়ে, আর আর্কিটেক্টের ডিজাইন স্কেচ করে কি জানি, আবার টপও করে। মার্শা অবাক হয়ে নিনিতার দিকে তাকায়। তা দেখে নিনিতা আরো উৎসাহ নিয়ে মাথা নাড়িয়ে নাড়িয়ে বলতে শুরু করে, আর হ্যাঁ, ভালো কথা, তুমি তো যেই কয়েকদিন আসোনি তখন আমাদের টার্ম হয়েছে। তাই নাকি? আর এই ছেলেটা অদ্ভুত, ক্লাসের কারোর সাথেই কথা বলে না, নিজের মতোই থাকে। আমার তো মাঝে মাঝে মনে হয় এটা মানুষই না, ঘোস্ট। মার্শা কিছু না বলে নিনিতার থেকে চোখ সরিয়ে রৌদ্রের দিকে তাকায়। স্যার চলে গিয়েছে একটু আগে। মার্শা বলল তার লাইব্রেরিতে কাজ আছে, নিনিতা চাইলে জয়েন করতে পারে। নিনিতা যাবে না করেও উঠে মার্শার সঙ্গ দেয়। মেয়েটাকে নিনিতার কাছে কেমন কমফোর্ট জোন টাইপ লাগে। নিনিতার ঠিক বিপরীত সব বৈশিষ্ট্য মার্শার মাঝে বিদ্যমান। তাই ভেবে নিনিতা হেসে মার্শার সাথে হাঁটা দেয়। কিছু দূর যেই নিনিতা বলে তার কিছু কিনতে হবে, সে অনেক ক্ষুধার্ত। মার্শার কিঞ্চিত বিরক্ত লাগলো, তবে তা প্রকাশ করলো না। অগত্যা নিনিতার সাথে মারিশাকেও ক্যান্টিনে যেতে হলো। মারিশা ক্যান্টিনের ভিতর ঢুকতেই একটা টেবিল থেকে ভেসে আসলো, আরে মিস, ক্যান্টিন যে! হঠাৎ করেই তার চরণে ধুলো পড়লো। এখন মনে হচ্ছে এটা ক্যান্টিন। মারিশা বুঝলো এটা একটা কটু বাক্য, তবু রেসপন্স না করে শান্ত থাকার চেষ্টা করলো। ততক্ষণে ওই একই টেবিল থেকে ভেসে আসলো, মিস ক্যান্টিন, একটু দিকে আসুন, আমরা একটু শুনি হঠাৎ এইখানে আসার কারণ কি। মারিশা নিজেকে সামলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার ওদের সাথে কথা বলার বিন্দু মাত্র ইচ্ছে বা আগ্রহ নেই। কিন্তু ততক্ষণে ওই টেবিল থেকে আরো অনেক বাক্য ছুড়ে দিয়েছে মারিশার পানে। সহ্য করতে না পেরে মারিশা চোখ তুলে তাকায়। না, আজকে সিনিয়র নেই, তাই এত বেশি এগুলো কথা বলছিল। মারিশা ওদের দিকে আগাতেই যাবে, নিনিতা এসে মারিশার হাত ধরে বলে, ওদিকে কোথায় যাচ্ছ? আমার সাথে চলো, আমার কাজ হয়ে গেছে। মারিশা আর কিছু বলল না, চুপচাপ ক্যান্টিন থেকে বেরিয়ে পড়তেই নিনিতা জিজ্ঞেস করে কি কারণে তারা ওসব বলছিল। মারিশা নিনিতাকে প্রথম দিন ও পরের দিনের কথা সব খুলে বলে। সব শুনে মারিশার দিকে তাকিয়ে বলে, সব রেখে সিনিয়র ঝামেলা করার মানুষ পেলে না? অবশ্য সিনিয়র সীমান্ত ইজ আ পারফেক্ট গাই, বাট সাথেগুলো এক একটা অপদার্থ। সিনিয়র দেখে মাথা কিনে নিয়েছে, এমন বিহেভ করবে?
মাইশা কোনো কথা বলল না। লাইব্রেরি ঢোকার আগ পর্যন্ত নিনিতাই কথা চালিয়ে গেছে, আর মাইশা নীরব শ্রোতার মতো শুনে গেছে। নিনিতা বিদায় জানিয়ে চলে যেতেই মাইশা লাইব্রেরি যে একটা বই নিয়ে বসতেই কোথা থেকে সীমান্ত এসে বসে। মাইশা বুঝলো তার পাশে কেউ এসে বসেছে, তবে মাথা তুলে দেখার আগ্রহ জন্মালো না। সীমান্ত মাইশার দৃষ্টি আকর্ষণ করার জন্য মৃদু আওয়াজে কাশি দিতেই মাইশা তাকায়। সীমান্ত তা দেখে হাসে, মাইশাও হাসার চেষ্টা করে। ওরা কথা বলতে যাবে, তখনই পাশের চেয়ারটা টেনে রৌদ্র বসে পড়ল। মাইশা ভেবেছিল নিনিতা এসেছে, কিন্তু তাকে ভুল প্রমাণ করে রৌদ্র এসে বসায় মাইশার চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। এই লোক না ক্লাস শেষে চলে যায়, এখন আবার এখানে আসলো কি করে? মাইশার চোখ বিস্ময়ে বড় হয়ে আছে। সীমান্ত রৌদ্রের দিকে এক পলক তাকালেও রৌদ্র বসে নিজের মতো ব্যাগ থেকে কিছু একটা বের করতে ব্যস্ত। মাইশা অবাক হয়ে তাকিয়ে থাকলে সীমান্ত ভাবল মাইশা তার ক্লাসমেটের সামনে তার সাথে কথা বলতে ইজি না, তাই সে উঠে চলে গেল। আর এইদিকে মাইশা যেন অবাক কাটছেই না, কিন্তু রৌদ্রের মুখ পরোক্ষ করলে মনে হবে এখানে কিছুই হয়নি, এখানে সে ছাড়া আর কেউ এক্সিস্ট করে না। রুদ্র খাতার দিকে মুখ রেখে বলল, সীমান্তের সাথে তোমার এত কি? ওর থেকে দূরে থাকবা। লাইব্রেরিতে শুনশান নীরবতা। হঠাৎ করে এমন একটা কথা শুনে মনে হলো লাইব্রেরিতে কেউ ভয়ঙ্কর কোনো বোম ফাটালো। এমনই মনে হলো রৌদ্রের কথাটা। মাইশা যার সাথে ইচ্ছে তার সাথে কথা বলবে, এই জিনিসটাও কি এই ছেলে ঠিক করে দেবে নাকি নামাত্র একটা সম্পর্কের জন্য এসব বলছে? মাইশার মুখ থেকে বিস্ময় কাটছে না, আর সে বুঝেও না যে রৌদ্রর মতো একটা ছেলে তাকে এসব উটকো জিনিস নিয়ে কথা বলবে। তবুও মুখটাকে স্বাভাবিক রেখে মাইশা জবাব দিল, আমি কার সাথে কথা বলবো না বলবো তা তোমায় জিজ্ঞেস করব? রৌদ্র ব্যাগটা ধাম শব্দে টেবিল রেখে মাইশার দিকে তীক্ষ্ণ নজরে তাকালো। ওর চাহনি দেখে মাইশা ভিতরে ভিতরে ভরকালো, তবে প্রকাশ করলো না। শব্দ শুনে আশেপাশে বসে থাকা প্রায় সবাই ওদের দিকে তাকায়, যা দেখে মাইশা খুবই ইতস্তত বোধ করে, আর কোনো কথা বলে না। সবাই আবারও নিজেদের কাজে মনোনিবেশ করলে রুদ্র ধীর কণ্ঠে বলে, কথা বাড়াবে না, আই ডোন্ট লাইক টক টু মাচ। মাইশা অদ্ভুত দৃষ্টিতে রুদ্রের দিকে তাকালো, তবে তা পাত্তা না দিয়ে রুদ্র লাইব্রেরি থেকে চলে গেল, আর রেখে গেল হতবাক মাইশাকে। মাইশা আজকে থেকে বলতে গেলে বাংলাতে একেবারে নিজের সব গোছানো শেষ করলো। যদিও এতদিন ভেবেছিল চলেই তো যাবে, তাই সব কিছুটা এলোমেলো ছিল, তবে আজ সব পুরোপুরিভাবে গোছানো শেষ করেছে। মাইশা যে রুমে থাকে ঠিক তার বরাবর দোতলায় রুদ্রের রুম। মাইশা আগেও এই বাসায় থাকলেও কখনো বাংলোটা পুরো ঘুরে দেখা হয়নি। সব রুমই মোটামুটি লক করা ছিল, আর মাইশারও দেখার আগ্রহ জাগেনি। মাইশা মাত্রই গোসল করে বের হয়ে জানালার সামনে এসে দাঁড়ায়। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, যদিও বর্ষার মৌসুম নয়, তবুও বর্ষা এলো বলে দেখতে বেশ ভালো লাগছে মাইশার কাছে। নিজের বাড়ির সবার কথা মনে করলো, তাদের সাথে থাকে না বলে তাদের ভাবনা ভাবতো মাইশার কাছে ভালো লাগে। লাইক হোম, সুইট হোম, থাকার জায়গা খোঁজার আর এসবের ঝামেলায় যেন মাইশা ঠিক করে নিঃশ্বাস নিতেও ভুলে গিয়েছিল। শান্ত মাইশা গগনের স্নিগ্ধ বৃষ্টির দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ছাড়ে। কতক্ষণ এভাবে কাটলো মাইশা তা আন্দাজ করতে পারল না। হঠাৎ বিদ্যুৎ চমকানোর শব্দে মাইশা ঘর থেকে বেরিয়ে আসে। জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। মাইশা এমন জোরে জোরে বজ্রপাত দেখে বেশ জল রকম ভয় পায়। মাইশা দ্রুত পায়ে জানালা থেকে সরে আসে, কিন্তু আজকের বজ্রপাত মনে হচ্ছে কাছে কোথাও পড়েছে। মাইশা ভয়ে জড়সড় হয়ে বিছানায় উঠে বসতে কারেন্ট চলে যায়। এতে মাইশা আরও ভয় পায়। মাইশার নেক্টোফোবিয়া আছে। মাইশা বুঝতে পারছিল তার সাথে একটু পর যা ঘটবে তা থেকে সে পালাতে পারবে না। মাইশা প্যানিক হচ্ছিল। এক তো ফোবিয়া, তার সাথে বজ্রপাত। মাইশা ভয়ে বিছানায় শুয়ে বালিশের মধ্যে মাথা রেখে শক্ত হয়ে পড়ে রইল, তবে তাতে কোনো কাজ হচ্ছিল না। মনে হচ্ছে মাইশার গলাকেও চেপে ধরেছে। তার শ্বাস চলছিল না। শীতল আবহাওয়াতেও মাইশা অনবরত ঘামতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে। এর মধ্যে কেউ দরজায় অনবরত করাঘাত করলো। মাইশা উঠে দরজা খোলার মতো শক্তি পাচ্ছিল না। মনে হচ্ছিল তার শরীর অবশ্যই আসছে, তবু সে উঠে দাঁড়ালো। অন্ধকারে হাঁটতে দরজার পর্যন্ত যাবে, কিন্তু তার পা কাঁপছিল। কোনো মতে সে গিয়ে দরজা খুলতে রৌদ্রকে একটি মোমবাতি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। সে এদিক ওদিক না তাকিয়ে সরাসরি রৌদ্রকে শক্ত করে জড়িয়ে ধরল। রৌদ্র মাইশার হঠাৎ এমন কাণ্ডে কিছুটা অবাক হয়। টাল সামলাতে না পেরে কিছুটা পিছিয়ে যেতে নিয়েও নিজেকে সামলে মারিয়া পিঠে আলতো করে হাত রেখে দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করে,
কি হয়েছে? এনিথিং রং? মারিশা কোনো কথা বলল না। রৌদ্রকে আরো শক্ত করে জড়িয়ে ধরে মারিশা মনে হচ্ছে ও রৌদ্রের মধ্যে ঢুকে যেতে পারলে খুবই নিরাপদ থাকতো। রৌদ্র মারিশার জবাব না পেয়ে কোনো কথা বলল না, ওভাবে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর মারিশা স্বাভাবিক হয়ে আসলো এবং সে কোথায় আছে আন্দাজ করতে পেরে হাতের বাঁধন হালকা করে ছাড়ে। মারিশার অস্বস্তিতে লজ্জায় কান উষ্ণ হয়ে উঠল। রৌদ্র থেকে কিছুটা দূরে সরে এসে দৃষ্টি নিচু রেখে মারিশা কৈফিয়ত দেওয়ার মতো বলল, সরি, আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। ভয়? রৌদ্র একটা ভুরু উঁচু করে জিজ্ঞেস করলো। মারিশা রৌদ্রের মুখের দিকে তাকিয়ে মাথা নাড়ল, তারপর আবারও জবাব দেওয়ার ভঙ্গিতে বলল, বজ্রপাতের শব্দ ভয় লাগে আমার, সাথে কারেন্টও চলে গিয়েছিল। আমার আসলে নেক্টোফোবিয়া আছে। ওহ, আই সি। আর ইউ অল রাইট নাও? হুম। রাতের খাবার পর্ব অনেক আগে শেষ, কিন্তু কারেন্ট আসার নাম গন্ধ নেই। মারিশা এখনও ড্রয়িং রুমে বসে আছে। এভাবে আধা থাকলে সে কখনই একা ঘুমাতে পারবে না, মনে হবে কেউ তাকে মেরে ফেলছে। তাই সে এখনও সেখানেই থম মেরে বসে আছে। দাদু খেতে আসেনি, সে তার রুমে আছে। দিন দিন আবারও শরীর খারাপের দিকে যাচ্ছে তার। রুদ্র খাবার খাওয়ার ওই পুরোটা সময়টা চুপ থেকে গেছে। রুদ্র নিজের মতো খাবার খেলো। মারিশা রৌদ্রের সামনে বসে খেতে অস্বস্তি হচ্ছিল, তাই ঠিকমতো খেতে পায়নি। মারিশা তা মুখে প্রকাশ না করলেও রৌদ্র বুঝতে পারে। তাই কিছুক্ষণ পর কিচেন থেকে শব্দ হতেই মারিশা সেদিকে তাকায়। রৌদ্র কিচেনে কি যেন করছে। মারিশা সেখানে বসে আছে। সেখান থেকে কিচেন পরিষ্কার দেখা না গেলেও মোটামুটি দেখা যায়। হঠাৎ করেই মনে পড়ে আজকে মারিশা রান্না করেনি। দাদু অসুস্থ, তাহলে রান্না কে করেছিল? চকিতে মারিশা রৌদ্রের দিকে তাকায়। রৌদ্র ঠিক তখনই মারিশার দিকে তাকাতেই মারিশা থতমত খেয়ে যায়, সাথে সাথে চোখ সরিয়ে নিয়ে আসে। তাহলে রান্নাটা রৌদ্র করেছিল? এ ছেলের এত গুণ, আর কি কি যে দেখতে হবে। মারিশা এসব ভাবতে ভাবতে রৌদ্র এসে হালকা কিছু রাতের খাবার রাখে। মারিশা প্রশ্নবোধক চাহনি নিয়ে তাকায় রৌদ্রের দিকে, তাই রৌদ্র বলল, নিজের জন্য বানিয়েছিলাম, মনে হচ্ছে আমাদের দুজনেরই হয়ে যাবে, খেয়ে নাও। মাসি কিছু বলতে যাবে, তার আগে রৌদ্র আবারও বলল, তখন কিছু খেতে পারোনি, তাই এটা খেয়ে নাও। মারিশা আর কিছু বলল না, চুপচাপ খেয়ে নিল। আসলেই সে তখন ঠিক মতো খেতে পায়নি। ওভাবে ভয় পাবার পর খাবার কি আর গলা থেকে নামে? তার মধ্যে রৌদ্রের সাথে প্রথমবারের মতো এক টেবিলে অস্বস্তি হবারই কথা। রৌদ্র ফ্রেশ হয়ে পানি নিতে আবারও নিচে আসলে দেখে মারিশা এখনও সোফায় জড়সড়ভাবে বসে আছে, আর 3টে মোম প্রায় শেষের দিকে। তাই মারিশা বারবার মোমগুলোর দিকে অসহায় হয়ে তাকাচ্ছে। সেই দৃশ্য সিঁড়িতে দাঁড়িয়ে নির্লিপ্ত চোখে দেখতে থাকে। আর মারিশার দুশ্চিন্তা। রৌদ্র নিজের মতোই কিচেনে গিয়ে হাতের চায়ের ওয়াটার বোতলে পানি ভরতে থাকে। পানি ভরে এসে উপরে চলে যেতে নিয়েও সে সিঁড়ির ওখানটায় দাঁড়ায়। হঠাৎ এভাবে দাঁড়াতে দেখে মারিশাও কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। রৌদ্র ফিরে তাকিয়ে তা দেখেও না দেখার ভান করে আবারও মারিশার পানে তাকায়। মারিশা রৌদ্রের দিকে তাকিয়েছিল, তাই রৌদ্র সেখান থেকে দাঁড়িয়েই বলে, এখানে বসে আছো কেন? এমনি। রৌদ্র ভুরু কুচকে তাকালো। এমনি এমনি কেউ এত রাত অবধি বসে থাকে? হঠাৎ তখনকার কথা মনে পড়তেই রৌদ্র মারিশাকে জিজ্ঞেস করে, যদি বেশি খারাপ লাগে তাহলে তোমার রুমে গিয়ে ক্যান্ডেল নিয়ে দাও, তাহলেই তো হয়। আর বজ্রপাত? রৌদ্রের মনে হলো এখনো বাহিরে বৃষ্টি থামেনি, রাতে হয়তো আরো নামতে পারে। তাই রৌদ্র কিছুক্ষণ ভাবলো, তারপর ভারী গলায় বলল, চাইলে দোতলায় আসতে পারো, তারপর দেখা যাক কি করা যায়। বলে রৌদ্র তার ঘরের দিকে প্রস্থান করে। মারিশা কিছুক্ষণ থম মেরে বসে থাকে, তারপর উঠে দাঁড়ায়। রৌদ্রের পিছন পিছন উপরে চলে যায়। রৌদ্র তার রুমে যায়। ওখানে যে মারিশা অবাক হয়। রুমটা অনেক বড় এবং অনেক সুন্দরভাবে গোছালো। বেশ কয়েকটা জিনিসের মধ্যে চোখে পড়ার মতো ছিল একটা বড় দেওয়াল বুকশেলফ, যেটা ভর্তি অনেক বই, যদিও অন্ধকারে খুব বেশি বোঝার জো নেই। হঠাৎ করে ঘরটা মৃদু আলোকিত হয়ে উঠল। মারিশা ভাবনাচ্যুত হয়। রৌদ্রের দিকে তাকালে সে নির্লিপ্ত গলায় বলে, দাঁড়াও এখানে, আমি আরো কিছু মোম জ্বালিয়ে দিচ্ছি। আর তুমি? পাশের রুমই আছে। মারিশা রৌদ্রের কথাই অবাক হয়, যে নিজের নোটসটা পর্যন্ত মারিশাকে দিতে নাকচ করেছে। সে নিজের জিনিস শেয়ার করতে পারে না। সে নাকি এতটা হেল্পফুল, ব্যাপারটা অতি আশ্চর্যজনক হলেও সত্যি। এদিকে প্যানিক অ্যাটাকের দরুন ভয় কিছুটা কমলেও মারিশা প্রচণ্ড রকমের মাথা ধরেছে। থেকে থেকে মনে হচ্ছে ধরনী তার চারিদিকে ঘুরছে। মারিশা কিছুটা টালমাটাল হতেই রৌদ্র পাশ ঘর থেকে বেরিয়ে এসে ওকে দৃষ্টিগোচর করে বলে, কি হয়েছে? কিছু না, মাথা ধরেছে। ভেতরে এসে বসো।
শরীর বেশ অস্বাভাবিক খারাপ লাগায় মার্শা খুব বেশি ভ্রুক্ষেপ না করেই বিছানায় কিছুটা জড়সড় হয়ে বসে। আর তখনই তার দৃষ্টি কাড়ে রৌদ্রের দিকে। রৌদ্র 3-4টে মোমবাতি জ্বালায়। মোমবাতির লালচে আলোতে রুমটা কেমন অদ্ভুত সুন্দর রং ধারণ করেছে। সাথে রৌদ্র ধূসর রঙের ধারালো ডাগর চোখগুলো কেমন জলজল করছে। মার্শা রৌদ্রের ওইখানেই বারবার আটকায়। মার্শা রৌদ্রের প্রতিটা পদক্ষেপে অবলোকন করছিল, যা রৌদ্রের বোধগম্য হয়। মোমবাতি জ্বালাতে থাকা অবস্থায় রৌদ্রের হাত থামে। তারপর হুট করে তাকাতেই মার্শা থতমত খায়। এভাবে হঠাৎ করে তার দিকে তাকাতে হবে কেন? আর ওই চোখ, মনে হচ্ছে ওই চোখ দিয়েই বুকের ভিতরটা ছিদ্র করে দেবে। তীব্র মাথা ব্যথাতে মার্শা দু হাতে মাথার দুপাশ চেপে ধরে। রৌদ্র মোম জেলে ওর দিকে এগিয়ে এসে বলে, মেডিসিন নেই? ওর আচমকা কথায় মার্শা মাথা তুলে ওর দিকে তাকালে অবসাদগ্রস্ত মার্শার মায়াবী মুখবই চোখে পড়ে রৌদ্রের। মার্শা ব্যথায় কপাল কুঁচকে বলে, না, শেষ হয়ে গেছে। এখানে আসার পর আজই এমন হলো। এর মধ্যে শেষ হয়ে যাওয়াতে আর কেনাও হয়নি। ঘুমের ওষুধ খেয়ে নিতে পারো। যতদূর আমি জানি প্যানিক অ্যাটাক হলে ঘুমের ওষুধ খাওয়াই যায়, এতে ঘুম ভালো হবে। ব্যথায় আর শরীরের অস্বস্তিতে অতিষ্ঠ মার্শা যেন সজাগ থেকেও জ্ঞানে নেই। কোনো মতে সবটুকু সাড়া দিতেই রৌদ্র চলে যায় সেখান থেকে। তবে সেদিকেও মার্শা ভ্রুক্ষেপ দেখায় না। খানিক বাদে রৌদ্র ঘুমের ওষুধ নিয়ে এসে প্রতিক্রিয়াহীন মুখে বলে, চাইলে এটা খেয়ে নিতে পারো। মার্শা আবারও ওর দিকে তাকিয়ে ওর হাত বাড়িয়ে দাও ওষুধের দিকে তাকাই। সে নিজেও জানে এই মুহূর্তে এই রাতে তার এসব কিছুর হাত থেকে মুক্তি পাওয়ার উপায় এই একটাই। এক অজানা অন্ধকারের উপর বিশ্বাস রেখে মার্শা শরীরের প্রবল অস্বস্তি থেকে মুক্তি পেতে ওষুধটা নিয়ে নেয় রৌদ্রের থেকে। ওষুধটা নিতেই রৌদ্র স্থির কণ্ঠে বলে, ঘুমিয়ে পড়ো, আমি পাশে আছি, অসুবিধা হলে ডেকো। নিলিপ্ত কণ্ঠে এতটুকু বলে সে চলে যায়। আর মার্শা ওষুধটা খেয়ে নেয়। রৌদ্র চলে যাবার পরই মার্শা বিছানায় শুয়ে পড়ে। বিছানায় শুয়ে হঠাৎই মার্শার মনে হতে থাকে তার কি রৌদ্রের প্রতি কৃতজ্ঞতার ভার দিন দিন বেড়ে চলছে না? যত যাই হোক, রৌদ্র এখন মার্শার স্বামী। আসলেই স্বামী নাকি নকল স্বামী? আপন মনে আলতো হাসলো মার্শা। ইতিহাসে বোধহয় মার্শাই প্রথম যে স্বামীর ঘরে প্রথম থাকছে, তাও স্বামী ছাড়া। অবশ্য এটা একটা নামে মাত্র সম্পর্ক, তবুও সম্পর্ক তো। এসব ভাবতে ভাবতেই ব্যথায় কিছুটা ছাড়তেই মার্শা তার অজান্তেই পাশ বালিশ জড়িয়ে ধরে গভীর ঘুমে আচ্ছন্ন হয়। ততক্ষণে বাহিরের বৃষ্টি আরও বেড়েছে। মনে হচ্ছে দুনিয়া তাণ্ডব চালাচ্ছে। এমন সময় রুমের দরজাটা খট করে খুলে গেল। রৌদ্র নিঃশব্দে ঘরে ঢুকলো। এক তীক্ষ্ণ দৃষ্টিতে রুমটা পর্যবেক্ষণ করে। ঘরের মোমবাতির আলোয় ঘরটা কেমন আবেদনময়ী রূপ ধারণ করেছে। রৌদ্র ধীর পায়ে বেডের পাশে এসে দাঁড়ায়। রৌদ্র এসে এবার মার্শার পাশে বসে পূর্ণ দৃষ্টিতে মার্শার দিকে তাকিয়ে মার্শাকে দেখে। তারপর একটু ঝুঁকে এসে মার্শার মুখটা ভালো করে দেখে। একটা মিষ্টি ঘ্রাণ ভেসে আসছে মার্শার শরীর থেকে। এই ঘ্রাণটাই রৌদ্র পেয়েছিল যখন মার্শাকে ক্রস করে ভার্সিটি থেকে বের হচ্ছিল। মার্শার কাছে এসে সে একটা লম্বা শ্বাস টেনে নিল। তারপর একটু কাছে যেয়ে মার্শার ওষ্ঠে আলতো করে হাত বোলালো, কিন্তু নিজেকে সামলাতে পারল না, তাই আলতো করে ঠোঁট ছোঁয়ায়। হাত উঠিয়ে মার্শার গালে হাত রাখে। মার্শার কাছ থেকে ওভাবেই মার্শাকে দেখতে থাকে রৌদ্র। তারপর শরীরের থেকে সরে যাওয়া যে চাদরটা ছিল, সেই চাদরটা দিয়ে মার্শাকে ভালো করে ঢেকে দিল, যাতে ঠান্ডা না লাগে। ওভাবেই আবারও কিছুক্ষণ তাকিয়ে দেখে মার্শাকে। মার্শার শ্বাস প্রশ্বাসের জন্য তার বুক ওঠানামা করছিল, যার রৌদ্রকে ভিতর থেকে আরও পাগল করে তোলে। বাইরে বৃষ্টি হচ্ছে আর রৌদ্রের মনে হচ্ছে ঝড়। শক্ত হাতটা রাখলো মার্শার কপালে, দেখে নিল শরীরে জ্বর আছে কিনা। রৌদ্রের শরীরে রগে রগে শিরায় শিরায় তখন আন্দোলন চলছিল। তার চোখে আরও গভীর উন্মাদনায় সৃষ্টি হতে সে আস্তে করে উঠে দাঁড়িয়ে পড়ল। তারপর বারান্দাতে গিয়ে দাঁড়ালো। একটা দীর্ঘশ্বাস নিয়ে ভাবতে লাগলো, কোথা থেকে কি হয়ে গেল? এই মেয়েটা কিভাবে আমার পৃথিবীতে এন্ট্রি নিল? যেন কিছু বোঝার আগেই অনেক কিছু হয়ে গেল। হঠাৎ ঝড়ো হয়, বৃষ্টির ফোঁটা ওর গায়ে লাগলো। রৌদ্র বারান্দার থায়ের গ্লাস টেনে পাশের রুমে চলে গেল। ইটস অল অ্যাবাউট ডেস্টিনি, ডেস্টিনি মেক দেম টুগেদার।
মারিশার ঘুম ভাঙে বেলা করে। আজকে ভার্সিটি ছিল না, তাই কোনো সমস্যাও হয়নি। মারিশা উঠে বসে কোমর সমান সিল্কি চুলগুলো একটা খোপা করে ঘরে চোখ বোলায়। বারান্দার পর্দা সে রাতে ফেলেনি। তাহলে রৌদ্র কি রুমে এসেছিল? না, রৌদ্র আসবে কেন? হয়তো তা ফালানোই ছিল, সে খেয়াল করেনি। আর রৌদ্র যথেষ্ট ভালো একটা ছেলে, না হলে কি নিজের সমস্যার কথা বলতেই তার নিজের রুমে মারিশাকে থাকতে দেয় নাকি? সেও কত আজব চিন্তা ভাবনা করে। এসব ভাবতেই মারিশা হাসে। উঠে বারান্দার দিকে যেতে নিয়েও কি মনে করে না যেয়ে দরজা খুলতেই রৌদ্রের মুখ ফুটে ওঠে। রৌদ্রকে হঠাৎ দেখে মারিশা ভড়কায়, তবে তা প্রকাশ করেনি। রৌদ্র স্বাভাবিক কণ্ঠে বলে, ঠিক আছে, এখন ঘুম হয়েছে? আমি এত বেলা করে অবশ্যই ঘুমাই না। আজকে লেট কেন হলো আমি বুঝলাম না। ঘুম ভালো হবারই কথা। মারিশা অবাক হয়, ওর ঘুম ভালো হয়েছে, তার রৌদ্র কি করে বুঝলো? মারিশা কিছু বলতে যাবে, তার আগেই রৌদ্র বলল, রাতে তুমি মেডিসিন নিয়েছিলে? আসলেই তো, আমার তো খেয়ালই নেই। ওহ, থ্যাঙ্কস রাতে এতটা হেল্পফুল হওয়ার জন্য। তো তুমি মেডিসিন নিয়েছিলে, ইউ জাস্ট ফরগেট ইট, নো টাইম। কখনো কখনো হয় এমন আমার সাথে। অতিরিক্ত ভয় পেলে রাতারাতি মনে করতে কষ্ট হয় আর কি, কি হয়েছিল। ব্রেনে চাপ পড়ে, তবে আস্তে আস্তে আবার সবটা মনে পড়ে যায়। ওহ, আই সি। আমি রুমে যাব। গো অ্যাহেড। এতটুকু বলেই মারিশাকে যাবার জন্য তার রুমে দরজা ছেড়ে দাঁড়ায় রৌদ্র। মারিশা চলে যাবার পরই রৌদ্র আর চোখে চেয়ে থাকে। রৌদ্র রাতে রুমে গিয়েছিল তা মারিশা টের পায়নি, অবশ্য পাওয়ার কথাও না। আর টের না পাওয়ার কারণটাও এখন রৌদ্রের কাছে স্পষ্ট। সকালে মারিশা একা একাই ব্রেকফাস্ট করে। আজকেও রৌদ্র এগুলো তৈরি করেছে, যা মারিশা বুঝলো। খাওয়া শেষ করে মারিশা দাদুকে ডাকতে যায়। মারিশা যেয়ে দাদুর পাশে বসে, দাদুকে মারিশা ডাকে। মারিশা ভেবেছিল হয়তো দাদুও সকালে খেয়ে নিয়েছে, কিন্তু এদিকে দাদু ওঠেইনি। মারিশা দাদুকে এত ডাকার পরও সাড়া না পেয়ে শরীরে হাত দিতে তার শরীরের একরকম ঝটকার মতো লাগলো। দাদুর শরীর একদম ঠান্ডা শীতল বরফের মতো হয়ে আছে। মারিশার মস্তিষ্ক যতক্ষণে সচল হয়, মারিশা একটা বিকট চিৎকার দিয়ে কিছুটা দূরে ছিটকে আসে। মারিশার এমন প্রবল চিৎকারে রুদ্র ছুটে আসে। রৌদ্র এসে দেখে মারিশা দাদুর ঘরে এক কোণে জড়সড় হয়ে বসে কেমন ভীত হয়ে দু হাঁটু একত্র করে গুটিসুটি হয়ে মাথা নিচু করে বসে থরথর করে কাঁপছে। রৌদ্র ধীর পায়ে মারিশার সামনে হাঁটু ভাঁজ করে বসে। মারিশাকে কি হয়েছে জিজ্ঞেস করতেই মারিশা মাথা তুলে তাকায়। মারিশা মুখ তুলে তাকাতেই চোখে পড়ে তার পুরো মুখ ভয়ে অশ্রু জলে লেপ্টে গেছে। সে রৌদ্রের দিকে তাকাতেই কোনো মতে হাত উঠিয়ে দাদুর খাটের দিকে দেখায়। রৌদ্র সেদিকে তাকিয়ে দেখে, আবারও মারিশাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? দাদু 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 শরীর কেমন ঠান্ডা হয়েছে, সাড়া দিচ্ছে না। এসব বলে মারিশা আরো বেশি ভরকে গেল। রৌদ্র মারিশার কথা শুনে চমকালো কিনা বোঝা গেল না। সে স্বাভাবিক ভঙ্গিতে মারিশার হাত ধরে ওকে উঠিয়ে নিজের রুমে রেখে এসে দাদুকে চেক করে। রৌদ্র ওনার নার্ভ ধরতে বুঝতে পারে উনি নেই, তবুও আশেপাশে মানুষ নেই বিদায় রৌদ্র কাছের কবরস্থানে গিয়ে সেখানকার লোকেদের বলে আসে তার বাসায় একজন মারা গিয়েছে। তবুও নিশ্চিত হতে তারা একজন ডাক্তার নিয়ে যায় এবং সে বাকিদের নিশ্চিত করে যে উনি সত্যিই মারা গিয়েছে। রৌদ্র কবরস্থানে লোকেদের সাথে যোগাযোগ করে বলে তার শেষকৃত্য যেন তাড়াতাড়ি হয়ে যায়। সমস্ত শেষকৃত্য সম্পন্ন করে রৌদ্র সেখান থেকে এসে দেখে মারিশা সে আগের মতোই বিছানায় হাঁটু ভাঁজ করে তারপর মাথা রেখে নিঃশব্দে কাঁদছে। রৌদ্র হেঁটে সে মারিশার মাথায় এবার আলতো করে হাত রাখতেই মারিশা রৌদ্রের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে কেঁদে দেয়। রৌদ্র বুঝতে পারে একে রাতের প্যানিক অ্যাটাক, আর রাতারাতি এভাবে একজন মানুষ মারা যাওয়া, তাও আবার না বুঝেই তার গায়ে হাত দেওয়াতে মারিশা প্রচণ্ড রকম আতঙ্কিত হয়ে আছে। রুদ্র ওর মাথাতে হাত রেখে প্রতিক্রিয়াহীন মুখে বলে, ইটস ওকে, যেটা হবার সেটা হয়ে গেছে, ডোন্ট ক্রাই, ইটস এ ন্যাচারাল থিং, ডোন্ট বি সো স্যাড, অলরাইট? মারিশা মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। রুদ্র তারপর বলে, তাহলে আর কেঁদো না। ঠিক তখন থেকেই থম মেরে সোফে বসে আছে মারিশা, আর তার সামনে রৌদ্র বসে বই পড়ছে। মারিশা মুখে হাত দিয়ে দাঁত কামড়াচ্ছে আর রৌদ্রের দিকে আর চোখে তাকাচ্ছে। কিছুক্ষণ পর রৌদ্র উঠে দাঁড়াতেই মারিশা কিছুটা হকচকি উঠে দাঁড়িয়ে বলে, কোথায় যাচ্ছ?
রৌদ্র মারিশার মুখের দিকে তাকালো, দেখেই বোঝা যাচ্ছে সে অনেক ভীত। মারিশার কপালের পাশে বিন্দু বিন্দু ঘাম জমেছে, বোঝা যাচ্ছে মেয়েটা মনে মনে ভয় পাচ্ছে। প্রথমবারের মতো কোনো মৃত মানুষের এত কাছে ছিল মারিশা, তার উপর না বুঝে শরীরে হাতও দিয়েছিল, তাই ভয়ে যেন শরীরে বারবার কাটার দিয়ে উঠছিল। রৌদ্র নির্বিকার হয়ে বলে, ঘুমাতে, তুমিও যাও। আমি? মারিশার এমন জবাবে রৌদ্র মারিশার মুখের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে হাত বুকে বেঁধে একটু ঝুঁকিয়ে এসে জিজ্ঞেস করে, হ্যাঁ তুমি। না মানে আমার আসলে বেশ ভয় লাগছে, ঘুম আসছে না আমার। তাহলে কি করবে, বসে থাকবে এভাবে? আর এই নিজের ঘরে আমার কিছুতেই ঘুম আসবে না। তাহলে কোথায় ঘুম আসবে? মনে হচ্ছে আমার ঘর ছাড়া তোমার ঘুম আসছে না। কিছুটা তাচ্ছিল্য করে বলে। মারিশা থতমত খায়। এই ছেলের কথা বলে না, আবার এমন কথা বলে মারিশার কাছে মনে হয় কেউ বোম মেরে গেছে। মারিশা দ্বিধাগ্রস্তের নাই তাকিয়ে মাথা ঝাঁকিয়ে বলে, না আমি সেটা বলিনি, কিন্তু আমার সব মিলিয়ে খুব ভয় করছে। আমি কখনো কোনো মৃত মানুষকে এতটা কাছ থেকে দেখিনি, তাও আবার দাদু এই আমার পাশের ঘরেই থাকতো। ঠিক আছে, এসো। কোথায়? আমার রুমে। আমি তোমার সাথে ঘুমাবো না। আমি কখন বললাম আমি তোমার সাথে ঘুমাবো? ধীর কণ্ঠে বলে কপাল কুঁচকে এক ভুরু উঁচু করে রুদ্র। আবারও মারিশা নিজের কথায় নিজে ফেঁসে গেছে। মারিশার মনে হচ্ছে নিজেকে নিজে কষিয়ে দুটো থাপ্পড় দিতে পারত, তাহলে ভালো লাগতো। রৌদ্র মারিশার মুখের দিকে তাকিয়েছিল। আর বেশি কিছু না বলে রৌদ্র নিজের ঘর থেকে পা বাড়তেই মারিশা রৌদ্রের পিছন পিছন চলে আসে। রৌদ্র আজকেও মারিশাকে নিজের রুমে রেখে পাশের রুমে চলে আসে আর বলে সমস্যা হলে যেন তাকে পাশের রুম থেকে ডেকে নেয়, তাহলেই রুদ্র আসবে। কিছুদিন পর সকাল সকাল মারিশা শাওনি এসে ডাইনিং রুমে এসে চেয়ার টেনে বসে। রৌদ্র মারিশার দিকে তাকাতেই চোখ আটকে যায় মারিশার উপর। একটা হোয়াইট টপ আর একটা জিন্স পরা মারিশা। যদিও তাকে এ ধরনের ওয়েস্টার্ন পোশাকে এই পর্যন্ত কখনো দেখা যায়নি, কারণ সে সচরাচর ক্লাসিক্যাল পোশাকেই নিজেকে আবৃত্ত রেখেছে। চুলগুলো কোমর পর্যন্ত পিঠে ছড়িয়ে আছে, আর ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। পানির জন্য পিঠের দিকটা ভিজে কিছুটা দৃশ্যমান হয়ে আছে। মারিশা খাবার নিতে নিতে রৌদ্রের দিকে তাকায়। রৌদ্র তার দিকে তাকিয়ে আছে। তা দেখে কেন জানি মারিশার একটু অস্বস্তি হলো, তবু চোখ সরালো না রৌদ্র। মারিশা কিছুটা অস্বস্তি নিয়েই খাওয়া শেষ করে উঠে দাঁড়াতেই রৌদ্র জিজ্ঞেস করে, না খেয়ে কোথায় যাচ্ছ? রৌদ্র এর আগেও মারিশার সাথে এভাবে কথা বলেছে। এভাবে হঠাৎ করে এমন ব্যবহার করলে যে কারোরই অস্বস্তি হবে, তবুও মারিশা নিজেকে সামলে হাসার চেষ্টা করেই বলল, খেয়েছি, ক্লাসে যাব, তুমি যাবে না? তুমি এসো, একসাথেই যাব। মারিশা এবার মনে হচ্ছে আকাশ থেকে পড়ল। রৌদ্রের কার্যকলাপ দিন দিন কেমন হয়ে যাচ্ছে। মারিশার কাছে প্রথম দেখা রৌদ্র আর এই রৌদ্র আকাশ পাতাল তফাৎ লাগে। কিন্তু কিছু না বলে মাথা নাড়িয়ে নিজের রুমে যেয়ে ব্যাগটা নিয়ে আসতেই রৌদ্র উঠে দাঁড়ালো মারিশার সামনে। তারপর মারিশাকে ভালো করে পর্যবেক্ষণ করে বলে, এভাবে যাবে? হ্যাঁ। চেঞ্জ করে এসো। অদ্ভুত, চেঞ্জ করা কি আছে? যা বলছি তাই করো। আই ডোন্ট লাইক টক টু মাচ। মারিশা আর কোনো উত্তর করলো না, আবারও নিজের রুমে ফেরত চলে গেল। মারিশার বুঝে আসে না রুদ্র হঠাৎ এমন ব্যবহারের কারণ কি। কে জানে, এই ছেলে যেন কেমন মাঝে মাঝে কত ভরসার মনে হয়, আবার হঠাৎ এই কেমন ভয় ভয় হয়। কিন্তু এখান থেকে কোথাও যেতেও পারবে না মারিশা, তাই অগত্যা এখানেই থাকতে হবে। এসব ভাবতে ভাবতে একটা লং ফ্রক পরে বেরিয়ে আসে। রৌদ্র সেদিকে তাকাতেই মনে হলো ভিতরের রাগটা ঠান্ডা হাওয়ায় পরিণত হয়েছে। সে শুধু বলে, লেটস গো। আমি একাই চলে যেতে পারবো। সেদিন রাতেও না তোমার ভয় লাগছিল, এখন আর ভয় লাগছে না, তাই না? রৌদ্রের নিস্তেজ কিন্তু তীক্ষ্ণ কথাটা মারিশার ভীষণ বেখাপ্পা লাগলো। নিজের কাছেই দোষী মনে হচ্ছে, কারণ নিজের প্রয়োজনে যখন তখন ওর সাহায্য চেয়েছে, আর আজকে ওর কথা শুনছে না। তাই মারিশা সামাজিকতা রক্ষার জন্য বলে, তেমন কিছু না, আচ্ছা চলো, দেরি হয়ে যাচ্ছে। রৌদ্র সামনের দিকে চোখ রেখে গাড়ি স্টার্ট দিয়ে বলে, সিট বেল্ট লাগাতে। মারিশা বিরক্ত মুখে রৌদ্রের দিকে তাকালো, কিন্তু রৌদ্রের চোখের সামনে তাও মারিশা সিট বেল্ট লাগিয়ে সিটে হেলান দিয়ে বাহিরের দিকে চোখ দিয়ে বাহির দেখতে মনোযোগ দেয়। দাদু মারা যাবার পর থেকে রৌদ্র কেমন বদলে যাচ্ছে। রৌদ্র তো নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না, তাই বলে একটা মানুষ মারা গেল তবু রৌদ্র
এত স্বাভাবিক কিভাবে থাকে? মার্শার এই ভাবনাটা মাথায় আসতেই আবারও চকিতে রৌদ্রের দিকে তাকায়। রৌদ্র সামনের দিকে চোখ রেখেই দক্ষ হাতে গাড়ি ড্রাইভ করছে। মার্শা একটা ঢোক গেল, তারপর শক্ত হয়ে বলে উঠল, তুমি এত স্বাভাবিক কি করে আছো? আচ্ছা, কোনোভাবে তুমি দাদুকে মেরে ফেলোনি তো? কথাটা কানে যেতেই রৌদ্র গাড়ির ব্রেক কষল এবং তখনই কিছুটা উচ্চস্বরে বলে, What did you saw? মার্শা ভীত চোখে তাকালো রৌদ্রের দিকে। এই রে, পাগল কি খেপিয়ে দেয়নি তো আবার? তবুও কিছুটা সাহস নিয়ে বলল, তুমি দাদুকে খুন করনি তো? What do you mean by খুন করেছি? তুমি কি আমাকে মার্ডারার ভাবছো? কথাটা বলে রৌদ্র মার্শার খুব কাছে চলে আসলো। এতে মার্শা প্রচুর ভরকে বড় বড় চোখ করে রৌদ্রের দিকে তাকায়। সে এভাবে বলতে চায়নি, আর না রৌদ্রকে এভাবে খেপাতে চেয়েছিল। রৌদ্র যদি এখন কোনো ভয়ঙ্কর কিছু করে ফেলে, আসলেই কি দাদুকে রৌদ্র খুন করেছে? আচ্ছা, যদি তাকে খুন করে, দাদুর বডি তো পাওয়া গেছে, মার্শার বডি কি করবে? বস্তায় ভরে পানিতে ফেলে আসবে? এসব ভাবতে ভাবতেই মার্শা ঢোক গেলার চেষ্টা করলো। না, গলা একদম কাঠ হয়ে আছে, মনে হচ্ছে খরা হয়ে আশেপাশে চৌচির হয়ে গেছে। রৌদ্র তখনও মার্শার দিকে রাগী মুখ নিয়ে তাকিয়ে আছে। আচ্ছা, মার্শার এত খারাপ লাগছে কেন? আসলে সে রৌদ্রকে ভুল বুঝলো, রৌদ্রকে হার্ট করলো। সে তো এমনি কথাটা জিজ্ঞেস করেছে, তাহলে রৌদ্র এমন রেগে গেল কেন? গাড়ির ভিতরের অবস্থা থমথমে। মার্শার কাছে মনে হচ্ছে সে হয়তো কোনো হিংস্র পশুর সামনে পড়েছে, যে কোনো সময় থাবা মেরে তাকে মেরে ফেলবে। মার্শা আবারও ঢোক গিলতে চেষ্টা করলো। এবারও মার্শা আগের বারের মতো ব্যর্থ। রৌদ্র হঠাৎ করে মার্শার ফুলো ফুলো মসৃণ গালে এক হাত দিয়ে চাপ দিয়ে ধরল। হঠাৎ এমন করে মার্শা অনেক ভয় পেয়ে যায়, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের করতে সাহস পায় না। রৌদ্রকে এখন আগের থেকেও হিংস্র দেখাচ্ছে। চোখে ধূসর রাঙা মনিটার পাশে লাল রক্তাভ শিরাগুলো ভেসে উঠেছে। দেখতে কি ভয়ঙ্করই না দেখাচ্ছে। রৌদ্র গালে আর একটু চাপ দিতেই অস্পষ্ট কণ্ঠ থেকে বেদনা মিশ্রিত শব্দ বের হয়ে আসলো। রৌদ্র নিজের মুখটা আরো একটু সামনে নিয়ে মার্শার চোখে গাঢ় দৃষ্টিতে চোখ রেখেই বলল, আজকে বলেছো এটাই লাস্ট। কোন দিক থেকে আমাকে মার্ডারার মনে হয়? উনি অসুস্থ ছিল, মারা গেছে। এখানে তুমি আমাকে মার্ডারার ভাবছো, ভাবতেই মনে হচ্ছে তোমাকে মেরে ফেলি। এসব বলেই মারিশাকে ছেড়ে নিজের আগের জায়গায় বসেই নিজের চুল টেনে ধরে স্টিয়ারিংয়ে ধপ করে হাত দিয়ে সজোরে আঘাত করে। আর মারিশা ছাড়া পেতেই বড় বড় শ্বাস নিল। একটু আগ পর্যন্ত মনে হচ্ছিল তাকে রৌদ্র মেরে ফেলবে। স্টিয়ারিংয়ে এভাবে আঘাত করতে দেখে মারিশা কিছুটা ভয় পায়, আর রৌদ্র জানালার বাইরে তাকিয়ে থাকে। মারিশা নিজেকে কিছুটা সামলে মিনমিন করে বলে, আমি আসলে সেভাবে বলতে চাইনি, আই এম সরি। রৌদ্র তখনও মারিশার দিকে তাকালো না। রৌদ্র আবারও গাড়ি স্টার্ট দিতেই মারিশা কিছুটা জড়তা কণ্ঠে বলে, আমি নেমে যাচ্ছি। ওয়াই? এমনি, আমি একাই চলে যেতে পারবো। এখন তোমার এটাই মনে হচ্ছে আমি তোমাকে খুন করবো, তাই না? না, আমি সেভাবে কিছু ভেবে বলিনি। তাহলে নেমে কেন যাবে? আমি যেতে বলেছি। আচ্ছা ঠিক আছে, চলো। মারিশাকে ভার্সিটির সামনে নামিয়ে দিতেই মারিশা জিজ্ঞেস করে, তুমি ক্লাস করবে না? না। বলে রৌদ্র গাড়ি ঘুরিয়ে বাড়ির দিকে রওনা হলো। মারিশা বেশ মনমরা হয়ে ক্লাসে না গিয়ে লাইব্রেরিতে চলে যায়। আর সেখানে রৌদ্র বসে সেই কোণটিতে গিয়ে বসে পড়ে। মারিশা ভাবে এভাবে বলা তার উচিত হয়নি, আর না এভাবে বলার কোনো ইন্টেনশন ছিল। কিভাবে যে এই বিশ্রী কাণ্ডটা করলো মারিশা নিজেও জানে না। রৌদ্র কি বেশি হার্ট হয়েছে কি জানে, এ ছেলের কিছুই বোঝা যায় না, সবসময় নিজের মাঝেই থাকে। বাসার লক খুলে এলোমেলো পায়ে রৌদ্র নিজের রুমের দিকে চলে যায় এবং রুমে ঢুকেই বিছানায় ধপ করে বসে পড়ে। সে মারিশার সাথে খারাপ আচরণ করতে চায় না, তবু মেয়ে এমন এমন কাজ করবে যাতে রৌদ্র রেখে কিছু করে বসে। দুপুরের পর রৌদ্রের ঘুম ভাঙে। তখন এসে সে কখন ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। একটা অসহ্য রকমের ঘুম হয়েছে, মাথাটা ধরে আছে। রৌদ্র উঠে সোজা ওয়াশরুমে চলে যায়। ঝর্ণাটা ছেড়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। মারিশা ততক্ষণে হাফ ক্লাস না করে আবারও পাশে ফিরে এসেছে। বাড়ির দরজা খোলা দেখতে পেয়ে মারিশা কিছুটা চিন্তিত হয়। বসে ঘরে কিছু সময় বসে থাকে মারিশা। বারবার মনের মধ্যে কেমন যেন খচখচানি করছিল। রৌদ্রের সাথে ওভাবে কথা বলে,
কি জানি এ লোক আবার কি না কি করে বসে। মারিশাও ভয় ভয় নিয়ে কিছুক্ষণ পর পা বাড়ে রৌদ্রের রুমের দিকে। রাতে ওই রুমে ঘুমানো হয়েছে ঠিকই, দিনের বেলা কখনোই মারিশা রৌদ্রের রুমে যায়নি। মারিশা দরজা ঠেলে ভিতরে ঢুকতেই চমৎকার একটা জিনিস লক্ষ্য করলো। রৌদ্রের এই রুমে একটা বড় বারান্দা আছে। বারান্দা বলে ভুল হবে, কিছুটা খোলা বারান্দা, যার উপরে কোনো সিলিংয়ের ছাউনি নেই বলেই চওড়া কংক্রিটের রেলিং। মারিশা সেদিকে এগিয়ে গিয়ে দাঁড়ালো। সেখান থেকে নিচে ছোট্ট বাগানটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল, আর যা আছে আশেপাশে সবুজ দিয়ে ঘেরা। মারিশা অবাক চোখে সব দেখছিল। হঠাৎই মনে হলো তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। মারিশা পেছনে ঘুরতেই রৌদ্রকে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখলো। রৌদ্র একটা কালো শার্ট পরেছে, কিন্তু বোতামগুলো খোলা, তাই পুরো শরীরটাই দেখা যাচ্ছে। জিম করা বডি, তাই শরীরের খাঁজগুলো খুব সুন্দরভাবে ফুটে রয়েছে, আর ভেজা চুলগুলো থেকে পানি টপ টপ করে বেয়ে পড়ছে। এক হাত দিয়ে চুল মুছতে মুছতে সে দাঁড়িয়ে আছে ওর সামনে। মারিশা একটু শুষ্ক ঢোক গেল, মনে হচ্ছে গলাটা আবারও শুকিয়ে গেছে। রৌদ্র ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিজের এক ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করলো, কি? মারিশার রৌদ্রের কথায় ধ্যান ভাঙে। সাথে সাথে মারিশার চোখ সরিয়ে নেয়। মারিশা দ্রুত মাথা নাড়িয়ে বলে, কিছু না। রৌদ্র চুল মুছে থামিয়ে এবার বুকে হাত ভাঁজ করে এক ভ্রু উঁচিয়ে বলল, তাহলে এখানে কি? কিছু না, যাচ্ছি। মারিশা এলোমেলো দৃষ্টিতে আশেপাশে তাকিয়ে উত্তর দিয়ে রুম থেকে চলে গেল। মারিশার নিজেকে কেমন চোর চোর লাগছে, যে চুরি করতে যেয়ে মালিকের কাছে ধরা পড়েছে। মারিশা যেতে রৌদ্র ঠোঁটের কোণে বাঁকা হাসি হাসলো। মেয়েটা নিজেকে যতটা চালাক ভাবে ততটা চালাক মেয়েটা হয়ে ওঠেনি। এসব ভাবতে ভাবতে রৌদ্র আয়নায় নিজের প্রতিবিম্বে চোখ রাখে। চুল থেকে এখনো পানি পড়ছে, তাই টাওয়াল খুঁজে এনে চুল মুছে বারান্দার দিকে পা বাড়ায়। হেই, নিনিতা মাত্রই ক্লাস শেষ করে বের হলো। হঠাৎ এভাবে সীমান্ত ডাক দেওয়াতে নিনিতা থমকে দাঁড়ায়। সীমান্তকে নিনিতার অনেক পছন্দ, কিন্তু কখনো সামনাসামনি কথা হয়নি। নিনিতা সীমান্তকে দূর থেকেই দেখত। অবশ্য সীমান্তের সাথে কথা না বলার একটা রিজন আছে। সীমান্তের বন্ধু, ওর সাধেরগুলো এক একটা বদের হাড্ডি, তাই নিনিতা সীমান্তের বন্ধুমহল থেকে নিজেকে দূরে রাখে। ওদের চোখের সামনে পড়লে কে জানে কি বিপদ হয়। ততক্ষণে সীমান্ত নিনিতার সামনে এসে দাঁড়ায়। তারপর নিনিতাকে দেখে একটু সময় নিয়ে জিজ্ঞেস করে, তোমার ফ্রেন্ড আসেনি? কে? জাবিন। ও, মারিসা? না, ওর বাসায় কে যেন মারা গিয়েছে, তাই আসছে না। সীমান্ত চিন্তায় পড়ে যায়। কি আবার মারা গেল? ও তো এখানে একা থাকতো, তাহলে ও কি গ্রামে চলে গেল নাকি? নিনিতার কাছে নাম্বার চাইবে? না থাক, দরকার নেই। তাই আর কোনো কথা না বলে সীমান্ত বিদায় নিয়ে চলে আসে। এদিকে আর নিনিতার অবস্থা তার উল্টো কি হলো কিছু তার মাথায় ঢুকলো না। এলো মারিশার কথা জিজ্ঞেস করে চলে গেল। অদ্ভুত। সেদিনের পর কেটে গেছে প্রায় 7 থেকে 8 দিন। রোদের হুটহাট রাগ করা এখন মারিশা মানিয়ে নিয়েছে। মারিশা ক্লাসে বসে বাহিরে তাকে এটা ওটা ভাবতেই হুট করে সিনিয়রের কথা মনে পড়ে। মারিশা কিছুটা গেস করেছে রুদ্র আর সীমান্ত দুজনেই সেম এজের, তাহলে রুদ্র এত পিছালো কি করে? হুট করে আবারও মনে পড়লো রুদ্র এ দেশেই ছিল না, তাহলে এত ফ্লুয়েন্টলি বাংলা কি করে বলে? আবার সব কিছুই পারদর্শিতার সাথে করে। আবার মনে পড়লো দাদু বলেছিল ছোট সাহেব মানে রুদ্র ডে কেয়ার আর হোস্টেলে বড় হয়েছে, ওখানে নিজের কাজ নিজেই করতে হয়, তাই রুদ্র নিজের কাজ নিজেই করতে অভ্যস্ত। একজন ছেলে হয়েও সব কিভাবে ব্যালেন্স করে কি জানে। এসব ভাবতে ভাবতে পাশে কারোর বসার অস্তিত্ব পেলে সেদিকে তাকাতেই নিনিতাকে নজরে আসলো। নিনিতাও মারিশাকে দেখে হাসলো। আজকের প্রথম ক্লাসটা ক্যান্সেল হয়ে গেছে, তাই সবে যে যার মতো আড্ডা দিচ্ছিল। মারিশা নিনিতাকে দেখে একটু এগিয়ে এসে বসলো। মারিশাকে এমন আচরণ করতে দেখে নিনিতারও কিছুটা কৌতূহল জাগে, তাই সে এগিয়ে এসে বসে। নিনিতা তার কাছে আসতেই মারিশা ফিসফিস করে বলে, নিনা, মেবি আই ইন লাভ। মারিশার এমন কথাই নিনিতা ঝটকা খেলো মনে হলো। সে বড় বড় নয়নে মারিশার দিকে তাকালো। সে কি সত্যি শুনেছে নাকি ভ্রম? হোয়াট ডিড ইউ সে? আই ইন লাভ নিনা, এন্ড আই এম সিরিয়াস অ্যাবাউট দিস। নিনিতার কেন যেন মনে মনে ভাবলো মারিশা তার পরিচিত কারোর নাম বলবে। আচ্ছা, মারিশা কি কোনোভাবে সিনিয়রকে পছন্দ করে?
তাহলে কি বন্ধুত্বের খাতিরে তার পিছু হাঁটতে হবে? কিছুটা নড়বড়ে অনুভূতি নিয়ে কাপা গলায় শুধায়। হু ইজ দ্য ম্যান? নিনিতার প্রশ্নের গলাটা কেমন যেন লাগলো মার্শার কাছে, তবু সেটা পাত্তা পেল না। মার্শা ভাবল হয়তো এক্সাইটেড, তাই এমন শোনাচ্ছে। মার্শা নিজেও এক্সাইটেড। মার্শা আশেপাশে তাকলো, তারপর চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস টানলো। এদিকে নিনিতাও বেশ অস্থির হয়ে আছে। মার্শা কিছু বলতে যাবে, তার আগেই ক্লাসের সীমান্তে আগমন ঘটল। তাকে দেখে নিনিতা হক চোকালো, তবে মার্শা মনে মনে হক চোকালেও মুখে তা প্রকাশ করলো না। নিনিতা মার্শাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে থমকায়। মার্শা কি সিনিয়রকে পছন্দ করে, তার প্রতিফল করেছে? নিনিতা মার্শা এবং সীমান্তের দিকে অবাক চোখে তাকায়। সীমান্ত এসেই মার্শার সামনে দাঁড়ায়, তারপর জিজ্ঞেস করে, কোথায় ছিলে এতদিন, আসোনি কেন? মার্শা সীমান্তের এমন কথাই চমকায়। লোকটা কেমন অধিকার নিয়ে কথা বলছে। মার্শাকে উত্তর দেবে, তবু হাসি হাসি মুখ করার চেষ্টা করেই বলল, আমি যে বাসায় থাকি ওই বাসার দাদু মারা গিয়েছে, তাই আসতে পারিনি। সীমান্তের এতদিন একটা চিন্তা ছিল, কে না কে মারা গিয়েছে। যদি মার্শা গ্রামে ফিরে যায় তাহলে সে আর আসবে না। মার্শার জবাবে ঠোঁট গোল করে শ্বাস ফেলে তারপর বলে, কেমন আছো? আমি ভালো আছি, আপনি? আমিও ভালো। ক্লাস শেষে কি তোমার একটু সময় হবে? মার্শা অবাক চোখে তাকালো। কি এমন দরকার পড়তে পারে যে এভাবে দেখা করতে বলছে? মার্শা নিনিতার মুখের দিকে তাকালো। নিনিতা এখনো তবদা খেয়ে বসে আছে, তাই মার্শা ওখান থেকে চোখ সরিয়ে সীমান্তের দিকে তাকালো। সীমান্ত এখনো অনেকটা উৎসুকভাবে তার প্রতি উত্তরের অপেক্ষা করছে, তাই মার্শা বলল, ইম্পর্টেন্ট কিছু হলে এখনই বলতে পারেন, ক্লাস শেষে পারবো না, আমার একটু তাড়া আছে। মার্শার এমন জবাবে নিনিতা হাঁপ ছাড়ে, তার মানে মার্শা যাবে না। কিন্তু সীমান্ত এমন রিজেক্ট আশা করেনি। তার মুখ শক্ত হেলো, কাট কাট গলায় বলল, আর দাঁড়ালো না সীমান্ত। মার্শা আর নিনিতা একে অপরের দিকে তাকালো। ওর চলে যাওয়া দেখে দুজনেই ভীষণ অবাক হয়েছে। সে কি বলল, আর যার কারণে সীমান্ত এভাবে চলে? কি সব অদ্ভুত মানুষের সাথে কি মার্শারই পরিচয় হয়? সীমান্ত চলে যেতেই সেই টপিক অফ হলো। নিনিতা আবারও জানতে চাইল, মারিসা, হু ইজ দ্য ম্যান? মার্শা নিনিতার দিকে তাকালো। নিনিতার মুখে আবারও আগের মতো কৌতূহল জেগেছে। মার্শা হাসলো, তার গালগুলো রক্ত আভা পড়ে লাল দেখাচ্ছে। তা দেখে নিনিতার আরো আগ্রহ জাগে। সে মার্শার হাত ধরে আবারও বলে, হু ইজ দ্য লাকি ওয়ান মারিসা? রৌদ্র? হোয়াট? আর ইউ ক্রেজি? নিনিতা কথাটা শোনা মাত্রে কেমন করে চিৎকার দিয়ে উঠল। মার্শা নিনিতার দিকে তাকালো, তার সাথে ক্লাসে বাকি সবাইও তাদের দিকে তাকালো। নিনিতা নিজেকে সামল দিয়ে আবারও ফিসফিস করে বলল, সে তোমার মতো নয় মারিসা, সে তোমাকে কখনোই ভালোবাসবে না। হি ইজ আ স্ট্রেঞ্জ ম্যান, সেটা তুমিও জানো, আমিও জানি। তাহলে তুমি কিভাবে ওর প্রতি ফল করলে? হাউ ইজ দিস পসিবল ফর ইউ মারিসা? আমি তোমাকে ইন্টেলিজেন্ট ভাবতাম। তুমি যে এত বড় বোকামি করবে তা আমি ইমাজিনও করতে পারিনি। মার্শা অবাক চোখে তাকালো নিনিতার দিকে। সে জানে রুদ্র অন্য সবার মতো না, অনুভূতি প্রকাশ করতে পারে না, এটাও সত্যি। কিন্তু এই যে একসাথে থাকে, এটা মার্শা রুদ্রের মধ্যে অন্য রুদ্রকে আবিষ্কার করেছে, তাই তো ফল ইন করেছি। মার্শা নিনিতাকে বোঝানোর ভঙ্গিতে বলল, তুমি ভুল ভাবছো নিনিতা, হি ইজ আ গুড ম্যান। তুমি গ্যারান্টি কিভাবে দিচ্ছ যে সে ভালো? তুমি আমার বাড়ির মালিককে চেনো? না। রৌদ্র? ওহ ওয়েট, হোয়াট? হ্যাঁ, ঠিক শুনেছো। তুমি আর রৌদ্র তাহলে একসাথে? হ্যাঁ। নিনিতা চুপ হয়ে যায়। সে কিছু বলার মতো খুঁজে পেল না। অদ্ভুত সব ব্যাপার ঘটছে তার সাথে। একটা ব্যাপার ভেবে অবশ্য খুশি লাগছে যে মার্শা সীমান্তের প্রতি ফল ইন করেনি। এসব ভাবতে ভাবতে ক্লাসের টিচার চলে আসলো। তারাও এই টপিক রেখে ক্লাসে মন দিল। আর ইউ সিরিয়াস মারিসা? কোন ব্যাপারে? মাঠে হাঁটছিল নিনিতা আর মার্শা। হঠাৎ প্রশ্ন করে মার্শা থমকে দাঁড়ায়। তারপর নিনিতার দিকে প্রশ্নবোধক চাহনি নিয়ে কথাটা জিজ্ঞেস করে। নিনিতা এত বিরক্ত বোধ করলো। মেয়েটা তো এত বোকা নয়, তাহলে তার কথা বুঝতে পারছে না কেন? নিনিতা কোথায় যেন শুনেছিল মানুষ প্রেমী বলে কোনো কিছুতেই হুঁশ থাকে না। এই মেয়েরও বোধহয় সেই প্রসেস চলছে। এই যে বোকার মতো প্রশ্ন করছে নিনিতাকে। নিনিতা তো তার কথাই জিজ্ঞেস করছে।
নিনিতার কাছে রুদ্রকে কোনো দিক থেকেই স্বাভাবিক লাগে না, তাই তো সেসব চিন্তা এই ব্যাপারটা নিয়ে। কিন্তু দেখো, এই মেয়ের কোনো চিন্তাই নেই। আর মার্শা, রুদ্র দুজন দু টাইপের। আদৌ এই সম্পর্ক আগাবে কিনা বা রুদ্র মার্শাকে পছন্দ করে কিনা তার নিনিতা নিজেই ভরসা পাচ্ছে না। সেখানে মার্শা এত নিশ্চিত কি করে রয়েছে? নিনিতার মাথা ধরে গেল। সে এবার মাথা নাড়িয়ে কিছু না বুঝিয়ে হাঁটা ধরল। মার্শা খপ করে নিনিতার হাত ধরতেই নিনিতা চমকে উঠল। মার্শা নিজের ব্যক্তিত্বের খোলসের বাহিরে এই কাজটা করলো। মার্শা কি করছে সে নিজেও কি আদৌ বুঝতে পারছে, নাকি আসলে প্রেমে পড়ে মাথা নষ্ট হয়ে গেছে? কি হয়েছে? তুমি কিছু না বলে কোথায় যাচ্ছ? কিছুই বলার নেই মারিসা, বাসায় যাও, এগুলো নিয়ে ভাবো আসলেই তুমি প্রস্তুত কিনা। তুমি বলতে চাইছো আমি আমার অনুভূতি ঠিক করে রাখতে পারছি না? বলতে চাইছি না, বলছি নিজেকে সময় দাও, নিজেকে জিজ্ঞেস করো তুমি কি চাও। মন যদি বলে তুমি ঠিক, দেন ইউ ডু দ্যাট। কথা শেষ করে নিনিতা চলে গেল। পিছনে ফেলে গেল বিউপল মার্শাকে। সে ড্যাব ড্যাব চাহনি নিয়ে নিনিতার প্রস্থান দেখল। এটা ছাড়া তার উপায়ও নেই। হঠাৎ করে নিনিতার কথা তার মনে হতে লাগলো। নিনিতা কি তাকে সাবধান করছে বা মানা করছে? কিন্তু কেন? রৌদ্র যথেষ্ট ভালো ছেলে। মার্শার এই কয়েকদিনে রৌদ্রের প্রতি সফট কর্নার তৈরি হয়েছে। এক কথায় লাভ অ্যাট ফার্স্ট সাইট ও বলা যেতে পারে। আর তার মন সায় দিয়েছে বলেই তো সে নিনিতাকে জানালো, না হলে কি আর বলতো? মার্শা নিনিতার ব্যাপারটা এখানে ক্লোজ করলো। এর থেকে বেশি ভাবলে মার্শার মাথা ফেটে যাবে। ভার্সিটি থেকে বের হয়ে রুদ্রকে দেখে অবাক হয়ে মার্শা ক্লাসে আসলো না, তাহলে এখানে কি করে? রুদ্র সাদা শার্ট পরে বুকে হাত ভাঁজ করে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মার্শা ধীর পায়ে এগিয়ে এসে জিজ্ঞেস করে, তুমি এখানে? একটা কাজে এদিকে এসেছিলাম, তোমাকে দেখে দাঁড়ালাম। যেহেতু ডেস্টিনেশন সেম, তাই ভাবলাম একসাথে যাওয়া যাক। রুদ্রের কথা শুনে মার্শা সম্বিত হয়ে তাকিয়ে থাকে। তা দেখে রুদ্র বলে, এখানে দাঁড়িয়ে থাকবে নাকি বাসায়ও যাবে? মার্শার ধ্যান ভাঙে এক প্রকার লজ্জা পেয়ে। প্রতিবার কি সব কাণ্ড করছে মার্শা? মার্শা নিজেও জানে না। মার্শা তবুও নিজেকে সামলে গাড়িতে উঠে। মার্শা গাড়িতে উঠতেই রুদ্র নিজেও ঘুরে এসে গাড়ি স্টার্ট দেয়। রওনা হয় অতি পরিচিত বাস স্থানে। সন্ধ্যার পর থেকে আবারও বৃষ্টি। মার্শার কাছে মনে হলো এর থেকে ভালো অজুহাত আর একটাও হবে না রুদ্রের কাছে যাওয়া। আচ্ছা, মার্শা কি দিন দিন বেহায়া হয়ে যাচ্ছে নাকি? আর ভাবতে পারলো না তার আগে আশেপাশে কোনো জায়গায় ভয়ঙ্কর রকমের একটা বজ্রপাত হলো। মার্শা কেঁপে উঠল। সাথে সাথে মার্শা আরেকটু কুটিয়ে গেল। তারপর ঘরের আলোটার দিকে তাকালো। এখন বিদ্যুৎ আছে, কতক্ষণ থাকবে তা মার্শা জানে না। কথাটা ভাবতেই বাসার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। মার্শার সারা শরীরের লোমকূপ কাটা দিয়ে ওঠে। ঠিক যেমন যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। অন্ধকারে থাকা অসম্ভব, এর থেকে মরে যাওয়া ভালো। মার্শা কিছুক্ষণ থম মেরে উঠে দাঁড়ালো। দ্রুত রুম থেকে বেরিয়ে সিঁড়ির কাছ থেকে উপরে তাকালো। মৃদু আলোর ছটা দেখা যাচ্ছে, তাই সেও সাহস নিয়ে রুদ্রের রুমের কাছে আসে। নিজের জড়তা ভেঙে রুদ্রের দরজা নক করতেই দরজা খোলে রুদ্র। রুদ্রকে এভাবে দেখে মার্শা স্তব্ধ। কি বলবে তার ভাষা খুঁজে পাচ্ছে না। রুদ্র শুধু একটা ট্রাউজার পরা আর উন্মুক্ত শরীর, জিম করা বডিটা কেমন আকর্ষণীয় লাগছে। স্যাট স্মৃতি করে ঘন মসৃণ চুলগুলো কিছুটা কপালের উপর পড়ে আছে। মার্শাকে ওভাবে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রুদ্রের কপাল কুঁচকে যায়। মার্শা ওভাবে তাকিয়ে আছে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? মার্শা চমকে উঠল। আশেপাশে এলোমেলো দৃষ্টিতে তাকিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। কিছু বলতে শুরু করার আগেই আরও একটা বজ্রপাত পড়ল। মার্শা স্তম্ভিত হয় আবারও। বিদ্যুতের ঝলকানিতে মার্শার মুখ দৃষ্টিগোচর হয় মার্শার। রৌদ্র বুঝতে পারে মার্শা ভয় পাচ্ছে, তাই দরজার সামনে থেকে সরে এসে মোমবাতি খোঁজে এবং মার্শার রৌদ্রের পিছনে পিছনে রুমে প্রবেশ করে একপাশে দাঁড়িয়ে থাকে। আর রৌদ্র মোমবাতিগুলো হাতে পেয়েই সেগুলো জ্বালায়। তিনটি মোমবাতির আলোয় ঘরটা কেমন মায়াবী হয়ে উঠেছে। মার্শা ততক্ষণে একটু শান্ত হয়ে গেছে। মোমের আলোতে রৌদ্রের ধূসর রাঙা চোখগুলো কেমন জল জল করছে। মার্শা এবার কেমন যেন বোধগম্য হয় সে হয়তো রুদ্রকে ভালোবাসতে শুরু করেছে। রুদ্র মার্শার চোখে চোখ রাখে। মার্শাও চোখ সরালো না। রুদ্র মার্শার চোখে চোখ রেখে এগিয়ে এলো একদম মার্শার কাছে। মার্শার কাছে এসে
গম্ভীর কণ্ঠে বলে। হোয়াট? তোমার কি আবারও প্যানিক অ্যাটাক হচ্ছে নাকি? মাইশা কোনো কথা না বলে চোখ নামিয়ে ফেলে। রুদ্র আবারও জিজ্ঞেস করে। নেক্টফোবিয়া? মাইশা মাথা নিচু রেখে শুধু হ্যাঁ সূচক মাথা নাড়ে। তা দেখে রুদ্র বলে, হোয়াট ডু ইউ থিঙ্ক? এখন কি করবে? আজও যদি পাওয়ার লোড না হয়? সরি, তোমাকে খুব বিরক্ত করেছি তাই না? বসো। কিন্তু মাইশা না বসে দাঁড়িয়ে থাকে। রুদ্র আবারও তার পাশের ঘরে চলে গেল। মাইশা ধীর পায়ে এগিয়ে যেয়ে বারান্দার দিকে তাকিয়ে ঝিরিঝিরি বৃষ্টি পড়তে দেখে আনমনি সেদিকে পা বাড়ায়। মনে মনে ভাবে, কত বছর বৃষ্টিতে ভেজা হয় না। এই এক ভয়ে মাইশা হাত বাড়িয়ে বারান্দার থায়ের দরজা খুলতে একটা ঠান্ডা হওয়া মাইশাকে ছুঁয়ে গেল। মাইশা চোখ বন্ধ করে তা অনুভব করে পিছনে তাকালো। পিছনে কেউ নেই। কিছু সময় তাকিয়ে দেখে, পরে অনুভব হয় বাজ পড়া থেমে গেছে। এখন কেবল বৃষ্টি। বেশ সাহস করে মাইশা ধীরভাবে পা বাড়ে খোলা ছাদটা বিশিষ্ট বারান্দার দিকে। ততক্ষণে রৌদ্র দরজার সামনে এসে দাঁড়িয়েছে। এক দু ফোঁটা বৃষ্টি মাইশার শরীরে পড়ছে। শরীর প্রায় ভিজে এসেছে। এ সময় রৌদ্র মাইশার পিছনে এসে দাঁড়ায়। নিজের পিছনে কারোর অস্তিত্ব পেতেই মাইশা অবাক চোখে পিছনে তাকায়। বৃষ্টির পানিতে রৌদ্রকে কেমন অদ্ভুত সুন্দর লাগছে। আর মারিশার সাদা ফ্রক ভিজে শরীরের প্রতিটা খাঁজ বোঝা যাচ্ছে। রৌদ্র এক নেশাতোর দৃষ্টিতে তাকিয়ে থাকে মারিশার দিকে। মারিশা আবারও উল্টো দিকে ঘুরে চোখ বন্ধ করে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে হঠাৎই তার হাতের টান পড়ে। হাতের টান অনুভব করতেই ধ্যান ভাঙে। সে বিস্ফোরিত নয়নে রৌদ্রের দিকে তাকায়। রৌদ্র ওর হাত ধরে টেনে রুমের দিকে চলে যাচ্ছে। মারিশা কি বলবে কিছুই বুঝতে পারল না। সে অবাক চোখে রৌদ্রের দিকে তাকিয়ে থাকে। রৌদ্র রুমে এসে দাঁড়িয়ে মারিশাকে নির্লিপ্ত একই সঙ্গে ক্ষিপ্ত গলায় বলে, একে তো প্যানিক অ্যাটাক হচ্ছিল, এখন আবার বৃষ্টিতে ভিজছ। কোনো কিছু হলে তার দায়ভার কে নেবে? এতটুকু বলে রৌদ্র যে বারান্দায় যাওয়ার দরজা বন্ধ করে দেয়। রৌদ্রের এহেন আচরণে মারিশা কি বলবে বুঝতে পারে না। ততক্ষণে চারিদিকে রুমময় আলো জ্বলে উঠেছে। আলো দেখে মারিশা বুঝতে পারে বিদ্যুৎ সংযোগ এসেছে। রৌদ্র ঘুরে মারিশার দিকে তাকায় আর অদ্ভুতভাবে মোহগ্রস্তে নাই আপাতমস্তক দেখতে থাকে। ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মারিশা কপাল কুঁচকে নিজেকে দেখে। আর তার চোখে ধরা পড়ে নিজের ভেজা শরীরের অবয়ব। মারিশা দ্রুত বলে, আমি রুমে যাচ্ছি। কথাটি বলে এক প্রকার ছুটে ওই রুম থেকে বেরিয়ে আসে। বাইরে এসে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। মারিশা বসে বসে টিভিতে কার্টুন দেখছিল। টিভি দেখতে দেখতে মারিশা কয়েকবার হাসি চড়ে। রুদ্র কেবলই সিঁড়ি দিয়ে নামছিল এবং তখনই সেও মারিশাকে এভাবে দেখে। সে কোথাও না দাঁড়িয়ে সরাসরি কিচেনের দিকে যেতে যেতে বলে, ইউ হ্যাভ আ কোল্ড? আমি কফি বানাচ্ছি। ইউ ওয়ান্ট সাম? না থাক, ধন্যবাদ। বলে মারিশা সেখানে বসে থাকে এবং একটু পরই রৌদ্রের দিকে ঘুরে ঘুরে তাকায়। মারিশা অবাক হয়ে তখনও রৌদ্রের দিকে তাকিয়েছিল। সেটা সে খেয়াল করে তাচ্ছিল গলায় বলে, কার্টুন এখানে নয়, টিভিতে হচ্ছে। এই কথা শুনে মারিশা থতমত খায় এবং চোখ সরিয়ে নিয়ে এলোমেলো দৃষ্টিতে এদিক ওদিক তাকায়। রৌদ্র কফি নিয়ে এসে মারিশা যে সোফায় বসা ছিল তার আরেক পাশে বসে। রৌদ্র টিভির দিকে তাকিয়ে কফিতে চুমুক বসায়। মারিশা নিজেও আর তাকালো না। রাতের খাবারের পর্ব শেষ হতেই রৌদ্র আর মারিশা দুজনেই সব গুছায়। পরের দিন উইকেন্ড মনে পড়তেই মারিশা বুঝতে পারে আজ ঘুমানোর এত তাড়া নেই। আর এই আবহাওয়াতে তার ঠিকমতো ঘুমও হবে না। তাই সে নিজের মতো কাজ ছেড়ে বসার রুমে এসে বসে। বাইরে এখনও মুষলধারে বৃষ্টি পড়ছে। বোঝা যাচ্ছে আজকেও আর বৃষ্টি থামবে না। কিছু সময় বাদে রুদ্র নিজেও বসার রুমে ওর পাশের সোফায় বসে, যেটা দেখে মারিশা কিঞ্চিত বিস্মিত হয়। কিছু সময় পর রুদ্র নিজে থেকেই বলে, আচ্ছা, একটা ব্যাপার জানার ছিল। কি ব্যাপারে? এই যে বিয়েটা হলো, এটা কতটা স্ট্রং হলো বলে মনে হয় তোমার? বলতে গেলে ধর্মীয় আর সামাজিক দুই রীতিতেই আমাদের বিয়েটা হয়ে গেছে। যেহেতু আমরা কাজী ডেকে রেজিস্ট্রি করেছি, যেটাকে নর্মাল রেজিস্ট্রি বলে, এইভাবেই আসলে অনেকেরই বিয়ে হয়। তবে আমরা তো আর এত সিরিয়াস না, আমাদের কাছে এটা একটা লোক দেখানো বিয়ে। তবে যদি আমরা চাই তাহলে বিয়ের মতোই কাজীটাকে সেপারেশন করতে পারবো। কোনো আইনি ঝামেলা পোহাতে হবে না, ব্যাস এতটুকুই। আই সি। তুমি তো বাঙালি তাই না? তাহলে তো তোমার এ ব্যাপারে জানার কথা। তুমি কি জানো না? বাঙালি হলেও আমি বাই বার্থ ফরেনার, কারণ আমার জন্ম থেকে বড় হওয়া পুরোটাই ইউকেতে। তাই আমার এই ব্যাপারে কোনো ধারণা নাই। ও আচ্ছা,
এর আগে কখনো দেশে আসোনি? এবারই প্রথম? না, ঠিক তেমনটা না। মার্শা রৌদ্রের কথা শুনে শক্ত হয়ে যায়। সে সব জানে না, তবে অনেক কিছুই জানে ধরতে গেলে, যেটা দাদু ওকে বলেছিল। তবুও সে রৌদ্রের কাছ থেকে শোনার জন্য চুপ করে ওর দিকে তাকিয়ে থাকে। বলতে গেলে কিছুটা কৌতূহল দৃষ্টিতে দেখা যায়। রুদ্র মার্শা পত্রিকা দেখে তারপর বলতে শুরু করে, আমার মা তুর্কিশ আর বাবা বাঙালি। ইউ নো দ্যাট, রাইট? আই নো দাদু তোমাকে কিছু না কিছু অবশ্যই বলেছে। হোয়াটএভার, তাদের সেপারেশন হয়েছে। এক কথায় তারা ডিভোর্সড। যখন আমার 6 বছর ছিল তখন মা এখানে আসে বাবার সাথে দেখা করতে, আর এখান থেকে ফিরে যাওয়ার পর থেকেই তারা সেপারেটেড। মা তুর্কির হলে ইউকেতে থাকতো, বাবা ব্যবসার কাজে ওখানে যেতে ওনাদের পরিচয় হয়। আই থিঙ্ক যখন তারা বিয়ে করে মা তখন 6 কি 7 মাসে প্রেগনেন্ট, যতটুকু আমাকে গ্র্যানি বলেছে। ওটা ইউকে তো নর্মাল হলেও এই দেশে এক কথায় ইল্লিগাল বলতে পারো। তাদের সেপারেশনের কারণ ছিল বাবা আবারও নতুন করে অ্যাফেয়ারে জড়িয়ে যায়। মা যখন বাংলাদেশে আসে তখন সে জানতে পারল সে বাবার সেকেন্ড ওয়াইফ, এবং তার সাথে এও জানতে পারে হি হ্যাজ মেনি illicit affairs. He is such a characterless. তখন অনেক ঝামেলা হয় এবং তাদের মাঝে ডিভোর্সের কথা ওঠে। যখন মা জানতে পারে বাবার এই দিকটা, তখন গ্র্যানি এদেশে এসে মাকে নিয়ে ইউকেতে ফিরে চলে যায় এবং তাদের পুরোপুরি ডিভোর্স হয়ে যায়। তারপর আর কি, মায়ের বয়স কম দেখে গ্র্যানি আর গ্র্যান্ডফা আমাকে তাদের কাছে রেখে মাকে আবারও বিয়ে দেন। আর আমি কিছুদিন ওনাদের কাছে থাকলাম। তারপর ওনারা আমাকে বাবার কাছে ইউকেতে পাঠায়। তখন তিনি ওখানেই ছিলেন। পরিবারকে দেওয়ার মতো সময় ওনার ছিল না। যেহেতু প্রবাসী বাঙালির অভাব লন্ডনে ছিল না, তাই আমাকে একটা বেঙ্গল চাইল্ড কেয়ারে পাঠানো হয়। নেটিভ ইংলিশ আর ফ্লুয়েন্ট বাংলা দুটোই সেখান থেকে জানা। পরবর্তী ঠিকানা হয় চাইল্ড হোম। সেখানে কিছু ঝামেলা হতো। ওখানকার সিনিয়র বাচ্চাগুলো প্রায় মারামারির মতো ঝামেলা করতো আমার সাথে। ওয়াশরুমে আটকিয়ে রাখাটা তাদের ডেই রুটিন ছিল যেন। ছোট ছিলাম তাই ভয় পেতাম। লাভ হতো না, কমপ্লেন করলেও না, নো ফিডব্যাক। তাদের বকাঝকা করলে পরে তারা এসে আবারও আমাকে এরকম বিরক্ত করতো। প্রথম জ্ঞানী আর গ্র্যান্ডফা দেখা করতে আসতো, তারপর বছরে একবার। আর গ্র্যান্ডফা মারা যাওয়ার পর গ্র্যানি আসা বন্ধ করে দিলেন, তবে যোগাযোগ রাখতেন। আর মায়ের সাথে আমার যোগাযোগ ছিল না। ওভাবে ওখানেই বড় হতে লাগলাম। ওদের কন্টিনিউয়াস অ্যাফ্লিকশনে ফেড আপ হয়ে একদিন কয়েকটাকে মেরেছিলাম। ওরা বেশ ইনজুর্ড হলেও আমার কোনো রকম লাগেনি, তেমন কিছুই হয়নি। জাস্ট একটা হাত ভেঙেছিল আর একটু ইনজুর্ড হয়েছিল। সামনের 2টা দাঁতও পড়ে গিয়েছিল মেবি। ওই দিনের পর থেকে কেউ আর আমার কাছে আসতো না, আমার কাছে আসতে ভয় পেত। আর এমনিতেই আমার একা থাকতে পছন্দ। তারপরে আবার সবাই ভয় পেতে শুরু করেছিল। ব্যাপারটা আমি অনেক এনজয় করেছি। আমার গ্র্যানির কাছে কমপ্লেন গিয়েছিল যে হোমে মারামারি করেছি, বাট দে ডোন্ট হ্যাভ টাইম ফর মি। ওনারা মানি পে করে নিজেদেরকে রেসপন্সিবিলিটি শো অফ করতেন। তারপর আর কি, মিডল গ্রেড পাস আউট করলাম। ওখানে এন্ট্রান্স দিয়ে ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় হঠাৎ একদিন বাবা কল করে এদেশে আসতে বলে। মাকে পাইনি। বাবা যত যাই করুক, হুট করে কল পেতে নিজেকে সামলাতে পারেনি। দেশে আসার জন্য রাজি হয়ে যাই। এখানে এসে ওনাকে অ্যাজ ইউজুয়াল ডিসকভার করলাম। যদিও আগে শুনেছিলাম তবু বিশ্বাস হতো না, বাট এখানে এসে নিজের চোখেই দেখি হি অলওয়েজ নিড সাম উইমেন সাচ আ। তার সাথে এই নিয়ে অনেক কথা কাটাকাটি হয়, তাই তার কাছ থেকে চলে আসি। আর এই বাড়িটা হয়তো তুমি জানো ওনার, তবে এটা আমার নিজের টাকা দিয়ে কেনা। আমার তখনও এখানকার সিটিজেনশিপ হয়নি, তাই ওনার নামেই বাড়িটা কিনতে হয়েছে। তোমার আমার প্রতি অনেক কিউরিয়াসিটি, তাই তোমাকে যতটুকু প্রয়োজন মনে হলো বললাম। আমার জগৎটা শুধুই আমার। আমি আমার জীবনে আপন বলতে কাউকে পাইনি। এখন আমার কাছে সব আছে, কিন্তু আপন মানুষের কোনো প্রয়োজন নেই। তাই এখানে আমি কেবল তাকে এন্ট্রি নিতে দেব যে শুধু আমার সাথে আমার হয়ে থাকবে। তাই আমি আশা করে আমার কাছ থেকে দূরে থাকাই শ্রেয়। এসব বলে মুখটা গম্ভীর করে রুদ্র সেখান থেকে উঠে যায়। মাসা চুপ থেকে দাদুর ওই কথাটাই মনে করে। দাদু ওই দিন তার ছেলের সাথে বলেছিল, আমি বুঝি না, যারা মা বাবার দায়িত্ব পালন করতে পারবে না তারা কেন এই শিশুদের শৈশব কৈশোর নষ্ট করে। দেখতে দেখতে কেটে গেছে অনেকগুলো দিন। রুদ্রের সাথে মার্শার সম্পর্ক আগের তুলনায় খুব একটা স্বাভাবিক হয়েছে এমনটা বলা যায় না, তবে মার্শাকে খুঁটিনাটি কাজ করতে আগের মতো অসুবিধা পোহাতে হয় না। যেমন একসাথে খাওয়া দাওয়া বা একসাথে টিভি দেখা, এগুলো ওদের মধ্যে ক্যাজুয়াল হয়ে গেছে। কারণ টিভির প্রতি অন্য সব ছেলেদের মতো রুদ্র অতটা অফেন্ডেড না, বা এমনও হয় না যে সে এটা দেখবে না বা ওটা দেখবে না। এসব নিয়ে কখনোই তাদের মাঝে মতবিরোধ হয় না।
তার জন্য এই সিম্পল ব্যাপার নিয়ে কখনো কোনো ঝামেলা বাঁধে না। রাতে মারিসা সোফায় বসে বসে নুডলস খাচ্ছিল আর টিভিতে কিছু দেখছিল। রুদ্র এসে মারিসার যে সোফায় বসা সেই সোফায় মারিসার কিছুটা দূরে বসে। মারিসা খেতে খেতে রুদ্রের দিকে তাকিয়ে দেখে রুদ্র শর্টস আর সাদা রঙের ডুলডুলে টি শার্ট পরে আছে। মারিসা সবসময় রুদ্রকে সাদা শার্ট না হয় একটা সাদা টি শার্ট পরতে দেখে। মারিসা মনে মনে ভাবল রুদ্রের বোধ হয় একটাই শার্ট আর একটাই টি শার্ট, তাই মারিসা আর বেশি না ভেবে আবারও খাবার আর টিভি দেখায় মন দেয়। কি মনে করে নুডলস খেয়ে আশেপাশে তাকিয়ে রিমোট খুঁজলে রিমোট রুদ্রের পাশে পড়ে আছে দেখতে পায় মারিসা। মারিসা জানে রুদ্র যে ঘাট তারা। মারিসা বললেও কখনোই রিমোট সে দেবে না, উল্টো বলবে যা দরকার সে যেন নিয়ে নেয়। মারিসা এসব ভাবতে ভাবতেই রুদ্রের দিকে আবার তাকালো। নুডলস খাওয়া শেষ, তাই নিজের হাতের বাটিটা সামনে টেবিলে রেখে রুদ্রের কোলের উপর দিয়ে কিছুটা টান দিয়ে ওই পাশ থেকে রিমোটটা হাতে নেয়। রুদ্র কিছু বোঝার আগে মারিসার এমন অপ্রত্যাশিত পদক্ষেপে অনেকটা চমকায়। আর এভাবে টানা দেওয়ায় মারিসার ধনুকে নেয় কোমরটা রুদ্রের সামনে স্পষ্ট হয়। রুদ্র পরেই হতবাক এবং বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকে মারিসার কোমরের দিকে। মারিসা সরে আসতে রুদ্র ঢুকিল। তারপর অপ্রত্যাশিত কিছু একটা বুঝতে পেরে নিজের কোলের দিকে তাকালো, যেটা কেবল ছেলেদেরই বোঝা সম্ভব। এটা বুঝতে পেরে সে তার পাশ থেকে একটা কুশন উঠিয়ে দ্রুত নিজের কোলের উপর রাখলো, কারণ এমনিতে সে শর্টস পরে আছে। তার মনে হচ্ছে কান থেকে যেন মুহূর্তেই ধোয়া বের হচ্ছিল। মারিসা এসবের কিছুই বুঝতে না পেরে টিভি চ্যানেল চেঞ্জ করতে করতে হঠাৎ করে রুদ্রের দিকে তাকায়। তারপর বলে, কষ্ট করে আমাকে একটা বালিশ দেবে? ওর কথা শুনে দাঁত কিরমিয়ে রুদ্র মারিসার দিকে তাকায়। তারপর আবার অন্যদিকে তাকিয়ে গলাটা হালকা কেশে নিজেকে যতটা শক্ত রাখা যায় সেভাবেই জবাব দেয়, এখানে আর কোনো বালিশ নেই। তাহলে তোমার কোলের উপরেরটা দাও। তোমার তো লাগছে না সেটা। এটা যে আমার লাগছে না সেটা তোমাকে কে বলেছে? না মানে দেখাই তো যাচ্ছে এটা তো কোনো কাজে লাগছে না, তাই বললাম। আবহাওয়া ঠান্ডা আর আমারও একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই চাইলাম। কি হলো, দাও। তোমার খুব বেশি সমস্যা না হলে দিতেই পারো। এই জন্যই রিমোটটা আমি নিজে থেকেই নিয়েছি, কারণ আমি জানি তোমার কাছে চাইলে আমি পাবো না। তাহলে চেয়েছো কেন? মারিসা আর কথা না বাড়িয়ে আবারও টিভি চ্যানেল চেঞ্জ করতে করতে মারিসা আবারও রুদ্রের মুখের দিকে তাকালো। তারপর বলল, আচ্ছা এক সেকেন্ড, তোর মুখ এমন লাল হয়ে আছে কেন? তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? এই কথা বলে মারিসা নিজের মুখটা রুদ্রের খুব কাছাকাছি নিয়ে এসে রুদ্রের মুখ বড় করে আবারও বলতে শুরু করে, হ্যাঁ, তোমার পুরো মুখটাই তো লাল লাল হয়ে আছে। তোমার কাছে কুশন চেয়েছি বলে কি রাগ করেছো নাকি লজ্জা পাচ্ছ? এসব বলে মারিসা মজা নিতে লাগলো এবং দাঁত কেলিয়ে হেসে আরো কাছে এসে বলতে লাগলো, কি হয়েছে বলো আমায়, আমি কাউকে বলবো না। মারিসার হুট করে এমন ব্যবহারে রুদ্র থতমত খায় এবং তার কোলের উপরে কুশনটাকে আরো চেপে ধরে গঠ হয়ে বসে থাকে। এমনিতে ব্যাপারটা অনেকটা ঘেটে গেছে, তার উপরে মারিসাকে এমন ফ্ল্যাটিং কথাবার্তায় রুদ্র নিজেকে সামলাতে না পেরে রুদ্র ঘাড় ঘুরিয়ে মারিসার দিকে তাকাতেই মারিসার মুখ আর রুদ্রের মুখ অনেকটা কাছাকাছি চলে আসে। আর রুদ্রকে হুট করে এভাবে তাকাতেই মারিসার হুঁশ ফিরে সে এতক্ষণ কি করেছে। আর তখনই তার মুখটা ঠিক ফাটা বেলুনের মতো চুপসে যায়। রুদ্র আগে পিছে কিছু না ভেবে মারিসার দিকে একটু ঝুঁকতেই মারিসা নিজেকে সরাতে নিলেই সোফার সাথে নিজের পিঠ ঠেকে যাওয়া মুহূর্তের মধ্যে মারিসার শরীর পুরোটা কেঁপে ওঠে। কিন্তু রুদ্র নিজেকে না সরিয়ে মারিসার দিকে ঝুঁকে পাশের সোফার হ্যান্ডেলের উপর হাত রেখেই ওই অবস্থায় মারিসাকে নিজের শান্ত শীতল গলায় শুধালো, সমস্যা কি তোমার? তখন থেকে আমার পেছনে পড়ে আছো। কি হয়েছে সত্যি জানতে চাইছো? জানলে নিজেকে হ্যান্ডেল করতে পারবে তো? শুধু এতটুকুই জেনে রাখো, যা হয়েছে তোমার জন্য হয়েছে। আমি একটু মজা করছিলাম, আর কিছুই না। রুদ্রের চোখ দুটো সরাসরি মারিসার চোখ ভেদ করে। রুদ্র ঠান্ডা গলায় দাঁত কিরমিরিয়ে বলে, হোয়াটস ইওর মুভমেন্ট? এটুকু বলে রুদ্র কুশনের পাশে রেখেই উঠে চলে যায়। মারিসা ড্যাপ ডেপিয়ে রুদ্র এভাবে চলে যাওয়া আর কুশনটাকে দেখলো। একটা কুশনকে নিয়ে এত কিছু মারিসার হতভম্ব মনে হয় কাটছেই না। তারপর টিভিতে কিছু সময় চ্যানেল চেঞ্জ করে কিছু না পেয়ে টিভিটা বন্ধ করে দেয়।
পাশে ঘুরতেই কুশনটা দেখে। মার্শা আবারও আগের মতো এগিয়ে কুশনটা ধরে নিতেই তার চোখ যায় বন্ধ টিভি স্ক্রিনে নিজের প্রতিচ্ছবির দিকে। মার্শা কিছু সময় ওভাবেই বোকার মতো তাকিয়ে থাকে। তারপর যখন বুঝলো আসল কাহিনী কি হয়েছে, ততক্ষণে মার্শার মুখও রক্তশূন্য হয়ে যায়। মার্শা নিজের জায়গায় বসে নিজেই নিজের প্রতিবিম্বের দিকে কিছু সময় তাকিয়ে থাকে। মার্শা মনে মনে ভাবলো, তাকে তাহলে এমন দেখাচ্ছিল, তাই রুদ্র অমন ব্লাশ করছিল। ধুর, আমার মতো একটা মেয়ের জন্য ওর মতো একটা ছেলে ব্লাশ করবে। মার্শা নিজের এসব ভাবনা রেখে নিজের ফোন হাতে তুলে নেয়। আর এইদিকে রুদ্র তাড়াতাড়ি নিজের ঘরে এসে দরজা বন্ধ করে বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। এভাবে দেখতে দেখতে আধা ঘন্টা কেটে গেল। মার্শা নিজের ফোন নিয়ে এতক্ষণ ছিল, তাই সে নিজেই নিজেকে বলছিল আর একটা শর্টস ভিডিও দেখবে, তারপর রুমে চলে যাবে। ইস, ক্লিপগুলো কি সুন্দর। এর মধ্যে কিছু রোমান্টিক ক্লিপ ছিল, তবে তার মধ্যে লাস্ট ক্লিপটা ছিল মাথা ঘুরিয়ে দেবার মতো। এটাকে কাকতালীয় বললেও কম হয়ে যাবে। ভিডিওটা কাপল ট্রেন্ডিং ভিডিও। মেয়েগুলো কিছু একটা করবে এবং তার বয়ফ্রেন্ড রিয়াকশন রেকর্ড করবে। এর মধ্যে একটা ভিডিও ছিল যে একটা মেয়ে তার বয়ফ্রেন্ডের উপর থেকে গিয়ে পাশের টেবিলে রাখা বোতলটা নেয়, আর ছেলেটার নজর থাকে মেয়েটার কোমরের দিকে, এবং যখন মেয়েটা সরে আসে তখন ছেলেটা নিচের দিকে তাকায় এবং কিছু একটা বুঝে সোফার কুশনটা নিয়ে নিজের কোলে তুলে রাখে। ভিডিওটা দেখে এরকমই মনে হচ্ছিল যে মেয়েটা ইচ্ছে করে এমনটা করেছে, যাতে ছেলেটা এটা দেখার পরে টার্নড অন হয়। এই কাপল ভিডিওগুলো কিছু এরকমই হয়। এখানে মেয়েগুলো তাদের বয়ফ্রেন্ডকে সিডুয়াস করার ট্রাই করে অ্যান্ড সেগুলো তারা ফানিভাবে রিপ্রেজেন্ট করার ট্রাই করে। ভিডিওটা দেখার পর মারিয়ার চোখে হঠাৎ করে আধা ঘন্টা আগে তার সাথে ঘটা ঘটনাটা চোখের সামনে স্পষ্ট ফুটে ওঠে। হোয়াট? তখনই মার্শা মনে পড়ল সে রিমোটটা নেওয়ার পরপরই সোফার কুশনটা নিয়ে ওর কোলের উপর রেখেছিল, আর এর জন্যই মার্শা বালিশটা চারপরও রৌদ্র দিচ্ছিল না, আর ওর চোখ মুখ অমন লাল হয়ে উঠেছিল। মার্শা নিজের চুল খামছে ধরল এবং বলতে লাগলো, ইস, আমি কি স্টুপিড! আমি না বুঝে কি থেকে কি বলে ফেললাম। আমি ওকে আবার কত কি বলেও ফেললাম। ইস আল্লাহ, আমি আগে কেন বুঝলাম না? ধুর, আশ্চর্য। মানে আমি কি করে আগে বুঝবো যে ছেলেদের এমন হয়? উফ শিট ম্যান, এটা এক্ষুনি কেন আমার সামনে আসতে হলো? বুঝিনি, এখন কেন বুঝতে হলো? আর এখন আমি কিভাবে ওর সামনে যাব? আচ্ছা, তাহলে তখন ও এর জন্যই বলেছে যা হবার সব আমার জন্যই। ইস, এসব ভাবতেই মার্শার কান গাল গরম হয়ে উঠল। মার্শা আর ভাবতে পারল না। ইটস লাইক এ অফস মোমেন্ট। মার্শা নিজের গালে হাত রেখে বুঝলো তার গালও আগুনের মতো গরম হয়ে আছে। একটু আগে এসব নিয়ে ওকে মজা করছিলাম, এখন আমার এই অবস্থা টাইট, এর জন্য এই অবস্থা। এসব ভাবতে ভাবতে মার্শা দৌড়ে নিজের রুমে এসে দরজা বন্ধ করে বিছানায় ধপাস করে শুয়ে পড়ে। এতটা অকওয়ার্ড মোমেন্ট তৈরি হলো, মার্শা রৌদ্রের সামনে যাবে কি করে। এসব ভেবে মার্শা লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। ঠিক ওই মুহূর্তেই মার্শার ভার্সিটির প্রথম দিনের ওকে ক্রস করা ছেলেটার ঝাপসা মুখ মার্শার চোখের সামনে ভেসে ওঠে। আর এক মুহূর্ত দেরি না করেই মার্শার চোখ খুলে, আর মার্শার তখনই মনে হয় প্রথম দিন ক্রস করা ছেলেটা আর রুদ্র সেম পারসন, কারণ সেটাই ছিল প্রথমবার। যেদিন রৌদ্র আমার কাছে এত কাছ থেকে গিয়েছিল, আর আজকে দ্বিতীয়বার যে রৌদ্র আমার এতটা কাছে এসেছিল, তার জন্য প্রথম থেকে রৌদ্রকে আমার এত চেনা চেনা লাগছিল।